জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, কলা, মানবিক অনুষদ এবং ব্যবসা প্রশাসন অনুষদের জন্য আজকের ইংলিশ ম্যারাথন ক্লাসে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি শাহরিয়ার সাগর লিজেন কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে। আজকে আমাদের যারা পেইড ব্যাচে আছেন এবং যারা যেখান থেকে ক্লাস দেখবেন, আমি আজকে যে প্রশ্নগুলো সলভ করাবো এই টাইপের প্রশ্নগুলো আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্ব দিবে সবগুলা। সবাই একটু ক্লাসে জয়েন করেন এবং ক্লাসের শুরুতেই যে বিষয়টা আমাকে এনশিওর করতে হবে সেটা হলো সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন এবং ক্লাসের শুরুতেই আমি জানাই দিতে চাই যে কোন কোন টপিকগুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই শেষ সময়ে আজকের জন্য আপনি কোন বিষয়গুলো আপনি রিভিশনে রাখবেন। এখানে 20টা গ্রামারের টপিক দেওয়া আছে, এই গ্রামার টপিক আপনারা রিভিশন রাখবেন। গ্রামারের পাশাপাশি আপনারা যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে এরপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ টপিকস ফর জেইউ এক্সাম। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ভোকাবুলারি এবং ইংলিশ লিটারেচারের কোন কোন অংশগুলা বিসি এবং ই ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ সেটা দেওয়া আছে। সবাই একটু ক্লাসটাকে আবারও পরবর্তীতে যখন দেখবেন তখন এই বিষয়টা একটু সবাই দেখে নেবেন। এরপরে আমরা প্রশ্ন সলভ করব। আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা 100 প্রশ্ন 100 কোয়েশ্চেন্স আমরা সলভ করব এবং এই টাইপের প্রশ্ন বা একটা প্রশ্ন থেকে আপনার মোটামুটি একটা রিভিশন হয়ে যাবে এবং আপনার এই রিভিশনটা আপনার ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্ব দিবে। তার আগে আমি বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, গ্রামার এবং গ্রামারের পাশাপাশি সাহিত্য অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আর ভোকাবুলারি তো তার সাথে থাকবেই। এবং এর পাশাপাশি দুই একটা প্রশ্ন টেক্সট রিলেটেড আসতে পারে যেটা গ্রামারের সাথে সম্পৃক্ত থাকবে, যেটা নিয়ে এত বেশি প্যানিকড বা অ্যাংজাইটি বাড়ানোর কোনো দরকার নাই। আপনারা সবাই টেক্সট বুকের যে প্রশ্ন দুই একটা আসবে সেটা আপনারা পারবেন। সো ফোকাস অন প্যাসেজ সলভিং, ফোকাস অন গ্রামার কমপ্লিশন, ফোকাস অন ভোকাবুলারি এবং তার সাথে সাথে ইংলিশ লিটারেচার। এবং আজকের যে প্রশ্নগুলো সাজানো হয়েছে সেই সকল প্রশ্নগুলো মোটামুটি আমাদের এই গ্রামার, ভোকাবুলারি হচ্ছে লিটারেচার এবং প্যাসেজ রিলেটেড কিছু জায়গা থেকেই হবে। যারা আমাদের ব্যাচে যুক্ত হয়েছেন তারা তো ক্লাসটা করবেন এবং যারা ব্যাচে নাই তারাও আজকের এই ক্লাসটা থেকে ইংলিশের এক ক্লাসেই আপনার মোটামুটি সকল টপিক মোটামুটি সমাধান হয়ে যাবে। ওকে, সো সবাইকে একটু ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে এবং একটু সময় নিয়ে শুরু করেছি কারণ নামাজের পরে একটু শুরু করতে হলো। বাট আমি চাইবো যে এখন যারা লাইভে আছি সবাই ক্লাসটাকে একবারের জন্য হলেও শেয়ার করে দিব। দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছেন। আর ফেসবুক খোলা যাচ্ছে না। ফেসবুকে যে পরিমাণে টিকটক বা ভিডিও বানানো শুরু করেছে মানুষ, ফলোয়ার বাড়াইতেছে, মানে ফেসবুকে ভালো কন্টেন্ট আসার আগেই একটা মানে মাথাটাকে গরম করে দেওয়ার মতো কন্টেন্ট এই ভিডিও বানাচ্ছে, ও ভিডিও বানাইতেছে, ঠিক আছে, মানে নেওয়ার মতো না। ওকে, সো আমি দেখবো কে কে আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। একটি বিষয় বলবো, ডি ইউনিট ভর্তি পরীক্ষা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার যদি আমি বলি যে একটি প্রশ্ন আমার কাছে এসেছে, ডি ইউনিট ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেটা আমি একটু আপনাদেরকে বলতে চাই যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন আমি গতকালকে পেয়েছি যে জাহাঙ্গীরনগরের ডি এর ইংলিশ প্রশ্নটা আমি পেয়েছিলাম। হ্যাঁ, এখানে ইংলিশের যে প্রশ্নটা দিয়েছিল ডাবল কম্পারিজন থেকে প্রশ্ন দিয়েছে ডি ইউনিটে। ডি ইউনিট ভর্তি পরীক্ষায় ডাবল কম্পারিজন থেকে দি ইজিয়ার দি বেটার, এই যে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এরপরে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, তার মানে ডাবল কম্পারিজন থেকে ডি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে কারেকশন, হেলথ আর ওয়েলথ, আই ওয়ান্ট লিটল মিল্ক, বাই স্টাডিং হার্ড ইউ ক্যান মেক, মানে এটা হচ্ছে কারেকশন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারেকশন থেকে এসেছে। আচ্ছা, আমি ডি ইউনিটের ক্লাসের আগে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপজিশন, এই কয়েকটি টপিক খুবই গুরুত্বপূর্ণ। এবং ডি ইউনিট ভর্তি পরীক্ষা আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সো, অ্যাডজেক্টিভ এবং দ্যাট দ্বারা ফিল আপ করা। সো, অ্যাডজেক্টিভ, দ্যাট, যদিও অপশনসে টু এবং টু ছিল,
টু অ্যাডজেক্টিভ টু, কিন্তু আমরা জানি টু টু বাক্য নেগেটিভ হয়, বাক্যটা থেকে নট ছিল, নট থাকলে টু টু ব্যবহার হয় না, নট থাকলে সো অ্যাডজেক্টিভ দ্যাট ব্যবহার হয়। এই প্রশ্নটা এসেছে। আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ভোকাবুলারি, সেটা হচ্ছে MENTAL, মেন্টাল শব্দটির সমার্থক শব্দ কোনটি, মানে সিনোনিম। সিনোনিম এসেছে, মেন্টালের সিনোনিম, মেন্টাল শব্দটির সিনোনিম এসেছে। এই 4টা প্রশ্ন জাহাঙ্গীরনগর এসেছে। দেখেন আমরা একটু যদি লক্ষ্য করি কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, দেখেন দি প্লাস কম্পারেটিভের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারেকশন, হেলথ ইজ ওয়েলথ হয়, হেলথ আর ওয়েলথ হয় না। তারপরে হলো আসছে সো অ্যাডজেক্টিভ দ্যাট এর ব্যবহার। 3টা প্রশ্ন গ্রামার থেকে আসছে আর একটা প্রশ্ন আসছে ভোকাবুলারি থেকে, 4টা প্রশ্নের মধ্যে। হ্যাঁ, এবং মেন্টাল শব্দটির জন্য অপশনসে ছিল মেটাফিজিক্যাল মানেও মানসিক বা আধ্যাত্মিক। সো এই মেন্টাল শব্দটার সিনোনিম দেখেন, খুব সহজ শব্দই কিন্তু আসছে। সো ভর্তি পরীক্ষায় আমি বলেছি যে এত প্যানিক হওয়ার দরকার নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা আমাদের কোর্সে ছিলেন তারা অনেক ভালো করবেন এবং এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু আপনাদের আসবে বলে আমি আশা রাখছি। ঠিক আছে, দেখবো কে কে শেয়ার করেছেন, একটু লিখে দিবেন শেয়ার ডান। খুব ঠান্ডা হয়ে প্রশ্ন ক্লাস করাবো, 100 প্রশ্ন করাবো, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 100 প্রশ্ন শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, একটু দ্রুত আগায় চলে যাব। আমি জানি আপনারাও অনেক প্রস্তুত এবং এই ক্লাসটা থেকে আপনাদের অনেক অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার ডান, এটা একটু লিখে দিবেন, শেয়ার ডান হয়েছে কিনা সেটা একটু সবার কাছ থেকে জানতে চাই। সবাই একটু শেয়ার ডান লিখে দিবেন, সবাই একটু শেয়ার ডানটা লিখে দিবেন। ওকে, তাসমিয়া, তারপরে হচ্ছে সাজিদা আক্তার। আচ্ছা, আমাদের যারা আছে তারা কোথায়? আমাদের যারা আছে যে অর্নিফা কই, শেয়ার কোথায়? নওফেল শেয়ার কোথায়? ফারজানা দিঘি শেয়ার লিখেছেন, নৈশি নৌশু শেয়ার লিখেছেন, তাসনিউর রহমান। কারা কারা ক্লাস শেষ সময় করেছিলেন এবং পরবর্তীতে চান্স পাওয়ার পরে মেসেজটা যখন আসবে যে ভাইয়া এই কাজগুলো, এই অ্যাক্টিভিটিগুলো লিজেন কেয়ারের সাথে আমরা করেছিলাম, তখন ভীষণ ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান লেখা দেখতে চাই। সাদিয়া শেয়ার ডান, সানজিদা আক্তার শেয়ার ডান, আসি ভাইয়া শেয়ার ডান লেখা দেখতে চাই। নাদিয়া ফাহমিদা শেয়ার ডান, বৈশাখী চৌধুরী শেয়ার ডান, ফাতেমা জান্নাত ঋতু শেয়ার ডান, রিয়া শেয়ার ডান, নৈশি এই তো ভাইয়া শেয়ার দিছি, ভেরি গুড। নুসরাত জাহান অন্তরা, আছি ভাইয়া, আছি থাকলে হবে না, শেয়ার ডান দিতে হবে, শেয়ার ডান থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম রিপা আক্তার, রুমি আক্তার। আমি বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি এর 4টা প্রশ্ন আসছে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করলাম এবং গ্রামার অংশ ফোকাস করেন বেশি, লিটারেচার অংশ আসবে, প্যাসেজ আসবে। চিন্তার কোনো কারণ নাই, আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে যে প্রশ্নগুলো পড়াবো মোটামুটি আলহামদুলিল্লাহ সেই টাইপের প্রশ্ন। সবার একটু শেয়ার ডান হয়ে গেলে আমি শুরু করতে পারি। আপনাদের অনুমতি নিয়ে শুরু কি করব, ক্লাসটা কি শুরু করে দিব এই সেকেন্ডে? সবাই একটু কমেন্টস করে জানান, একসাথে সবার কমেন্টস চাই, যে সবাই একটু জানাবেন যে ক্লাসটা স্টার্ট করব কিনা। আজকে আমরা 100 এমসিকিউ কোশ্চেন সলভ করব, 100 এমসিকিউ কোশ্চেন্স আমরা সলভ করব এবং এই 100 এমসিকিউ কোশ্চেন্স থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই প্রশ্নটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এবং এই টাইপের টেন্স কারেকশন থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আছে। আমরা মনে রাখবো অতীতকালে যদি দুটো ঘটনা ঘটে, অতীতকালের দুটো ঘটনার মধ্যে ধরেন একটা ঘটেছে 2টার সময়, একটা ঘটেছিল গতকাল 2টার সময়, আরেকটা ঘটেছিল গতকাল 1টার সময়। এখন দেখেন দুইটা ঘটনা ঘটেছিল অতীতে, মানে একটা ঘটনা ঘটেছে 2টায়, একটা ঘটনা ঘটেছে 1টায়। 1টার সময় যেটা ঘটেছে এটা একটু বেশি অতীত, তাই না? একটু বেশি সময়, বেশি আগে ঘটেছে। বেশি আগে ঘটলে যেটা একটু বেশি আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়। অতীতকালের ঘটনা বর্ণনা করার সময় যেটা একটু বেশি আগে ঘটে, সময়টা একটু বেশি নেয়, সেটা হ্যাড প্লাস V3 হয়। আর যেটা তার পরপরই ঘটে কিন্তু অতীত, সেক্ষেত্রে V2 হয়। এখন এই সেন্টেন্সের অর্থটা তৈরি করেন। ভর্তি পরীক্ষায় এই অর্থ তৈরি করে উত্তর করাটা আপনার জন্য খুব গুরুত্ব দিবে। বলছে মুক্তাদির আমার অফিসে আসলো এবং সে কি হয়েছিল সেটা আমাকে বলল। লক্ষ্য করেন, মুক্তাদির আমার অফিসে আসতেছে এবং একটা ঘটনা ঘটে গেছিল আগে, সেটা আমাকে সে বলতেছে। তার মানে মুক্তাদির আমাকে যেই ঘটনাটা বলবে সেই ঘটনাটা আগেই ঘটে গেছে, সেই ঘটনাটা অনেক আগেই ঘটে গেছে। তার মানে এই দিকে হবে হ্যাড প্লাস V3। আর মুক্তাদির যে আমার অফিসে আসলো এটা একটু নিকটবর্তী অতীতে হয় পাস্ট টেন্স এবং
অদূরবর্তী মানে দূরে যে অতীতটা হয় সেটাতে হয় পাস্ট পারফেক্ট টেন্স। এটা বিফোর আফটার, তারপরে আমরা যত সিকোয়েন্স অফ টেন্স করব এই একই ঘটনা ঘটে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটার জন্য উত্তর আমরা নিব প্রথমে কেম। কেম কোথায় কোথায় আছে? এটাতে নাই, এটাতে নাই, আছে এখানে কেম, এখানে কেম। সো মুক্তাদির কেম টু মাই অফিস টু টেল মি, এবং সে আমাকে বলল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, এখানে শুধু হ্যাপেন্ড আছে। সো আমরা এ নাম্বার কেটে দিয়েছি, উত্তর হবে এটার জন্য বি নাম্বার। আশা করি 1 নাম্বার এই টাইপের একটি প্রশ্ন বা এই ধরনের বিষয়গুলো আপনারা সবাই পাবেন। চলেন এর পরে, ডিউরিং মাই স্টাডি টাইম আই কেম। এই যে আমি আপনাদের বলি ভর্তি পরীক্ষায় যাবেন সি ইউনিট এবং বি ইউনিটে এই গ্রুপ ভার্ব GROUP গ্রুপ ভার্ব, হ্যাঁ গ্রুপ ভার্ব থেকে ভাইয়া প্রশ্ন আসেই প্রত্যেক বছর, এবং এই বছরও এই টাইপের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একটা বিষয় লিখে রাখেন, CAME কাম মানে আসা, এবং কেম হলো আসলো, পাস্ট টেন্স, তাই না? কেমের সাথে যখন আপনি UPON কেম আপন দিবেন, কেম আপন মানে হলো কোনো কিছু পড়ে ফেলা, কোনো কিছু পড়া। কেম আপন এর আরেকটি ইংরেজি অর্থ হচ্ছে READING রিডিং। দেখেন কাম মানে কিন্তু আশা, যখন আপনি কেম আপন ব্যবহার করবেন, কেম আপন শব্দটা এই আপন এই যে প্রেপোজিশন এই ভার্বের সাথে যুক্ত হয়ে যে ফ্রেজাল ভার্ব তৈরি করবে তার একটা আলাদা অর্থ তৈরি হয়ে যায়, তখন এটা হয় পড়া। এখন দেখেন এখানে কি করেছে, এখানে কিন্তু সে তার পড়াশোনার সময় সে কিন্তু একটা সুন্দর কবিতা পড়েছে, ঠিক আছে? সো দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন ইজ অপশন নাম্বার ডি, আই কেম আপন দিস বিউটিফুল পোয়েম। সো কেম, লুক, পুট, তারপরে আছে হলো কি ব্রেক, ব্লো, এই টাইপের আরো প্রশ্ন আছে গ্রুপ ভার্বের। এগুলার মধ্যে এই টাইপের একটি প্রশ্ন আপনাদের চলে আসার সম্ভাবনা রয়েছে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। চলেন আমরা চলে যাই, মাই ব্রাদার্স হেলথ হ্যাজ। দেখেন ব্রেক, এখানে আছে কি ব্রেক, ব্রেকআপ মানে হলো সম্পর্ক ভাঙা, সম্পর্ক ভাঙা, সম্পর্ক ভাঙাকে বলা হয় ব্রেকআপ। তার মানে তাদের বিচ্ছেদ হয়েছে, এই ভাঙাটা বিচ্ছেদ বোঝায়, ব্রেকআপ বিচ্ছেদ। যদি বলি ব্রেক ইনটু মানে হলো কোনো একটা জায়গায় ভিড় ঠেলে প্রবেশ করা, ভিড় ঠেলে ঢুকে পড়া বা প্রবেশ করা, ঢুকে পড়া, ভিড় ঠেলে ঢুকে পড়াকে বলা হয় ব্রেক ইনটু। ব্রেক ডাউন মানে হচ্ছে শরীর ভেঙে যাওয়া, শারীরিকভাবে বা শরীর ভেঙে পড়া, শরীর ভেঙে পড়াকে বলা হয় ব্রেক ডাউন, ঠিক আছে? এবং দেখেন এখানে আছে ব্রোকেন ডাউন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে ব্যবহার হয়েছে। এখন আমরা এখানে দেখব কি হয়, ব্রেক হ্যাজের পরে কিন্তু V3 আসবে, হ্যাজের পরে আসবে V3। সো ব্রেক এটার অর্থ মিল থাকলেও এখানে হ্যাজের পরে হবে ব্রোকেন, হ্যাজের পরে V3 হবে। সো আনসার গোজ টু, আমার ভাইয়ের শরীরটা ভেঙে পড়েছিল, কার কারণে? ক্যান্সার সেলের কারণে। এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে। চলেন এখানে যেই অপশনসগুলো রয়েছে সেই অপশনসগুলোর মধ্যে আপনাকে ভুল বের করতে হবে। এখানে যে অপশনসগুলো আছে এই অপশনসগুলোর মধ্যে আপনাকে ভুল বের করতে হবে। এই টাইপের একটা প্রশ্ন আপনারা 100% পাবেন। এখন আসেন এখানে গ্রামার সেন্স কাজে লাগাতে হবে। গ্রামার সেন্স যদি কাজে লাগাই, এখানে আছে অ্যাস্ট্রোনটস অন দিস মিশন, এটা আমার মনে হয় পারফেক্ট আছে। এখন আছে দেখেন এক্সপেক্ট ডকিং, এখানে আছে পারফরমেন্স এ স্পেস ওয়াক অ্যান্ড রিপেয়ার দ্য হাবল। লক্ষ্য করি আমরা পারফরমেন্স, এখানে V0 ব্যবহার হয়েছে, আর্টিকেল ব্যবহার হয়েছে, এরপরে নাউন ব্যবহার হয়েছে, তার মানে ভার্ব আর্টিকেল নাউন। এখানে আছে ভার্ব আর্টিকেল এবং নাউন, রাইট? এবং এখানেও আমরা যদি দেখি এই যে ডকিং দ্য স্পেস স্টেশন, রাইট? তাহলে দেখেন এই সবগুলোর ভেতরে আমরা যদি প্যারালাল স্ট্রাকচারের কথা একটু চিন্তা করি, এখানে ভার্বের আইএনজি আছে, এখানে V0 আছে, এখানে V0 আছে, তাহলে এই দুইটা যেহেতু V0 আছে, আপনাকে অবশ্যই এই ডাকিংটাকে বা ডকিংটাকেও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এই ডকিং এর আইএনজি যদি না থাকতো তাহলে প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা সঠিক থাকতো, ঠিক আছে? আচ্ছা, আবার পারফর্মিং এখানে আছে এবং এখানে রিপেয়ার আছে, এখানে ডাকিং আছে, পারফর্মিং আছে, রিপেয়ার আছে, তাহলে ভুল কোথায়? এই রিপেয়ার। আবার এখানে রিপেয়ারিং আছে, এখানে পারফরমেন্স আছে, তাহলে ভুল কোথায়? পারফরমেন্স। যেহেতু এখানে একটা জায়গায় অমিল পাওয়া যাচ্ছে, সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার বি। অপশনস নাম্বার বি এই বাক্যের জন্য আমার ভুল আছে। এই যে গ্রামার সেন্সটা কাজে লাগায়, আপনি কোথায় সেন্টেন্সটাতে কি চাওয়া হচ্ছে এইটা যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি ভর্তি পরীক্ষায় অনেক অংশে আগায় যাবেন। আমরা চলে যাব 100 প্রশ্ন সলভ করব কিন্তু আজকের ক্লাসে। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড,
যদি কোনো কিছু যথাসময়ে শেষ হয়, যদি কোনো কিছু যথাসময়ের মধ্যে শেষ হয়, যথাসময়ের মধ্যে যদি কোনো কিছু শেষ হয়, যথাসময়ের মধ্যে যদি কোনো কিছু শেষ হয়, সমাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে বসে কি? প্রেপোজিশন হিসেবে বসে হচ্ছে অন টাইম। কি বসে? অন টাইম। কোনো কিছু যদি যথা সময়ের মধ্যে শেষ হয় তাহলে সেক্ষেত্রে প্রেপোজিশন বসে অন টাইম। কি বসে? অন টাইম। আরেকটি বিষয় লিখব, যদি কোনো নির্দিষ্ট দিনের মধ্যে শেষ হয়, নির্দিষ্ট কোনো দিনে যদি কাজ শেষ হয় এবং সেই সময়ের ক্ষেত্রে বসে বাই প্লাস ওই দিনটা। যেমন যদি থাকে টুইসডে কাজটা শেষ হয়েছে, তাহলে অন টুইসডে হবে না, দি ওয়ার্ক ইজ ফিনিশড বাই ফ্রাইডে। তাহলে আমি বলবো দিনের নামের আগে যদি যথাসময়ে শেষ হয় বাই বসে, কিন্তু শুধু সময়ের কথা যদি উল্লেখ থাকে তাহলে অন টাইম। তাহলে এটা কিসে শেষ হয়েছে? অন টাইম। অন আছে কোন কোন জায়গায়? আপনারা এরকম দুইটা করে প্রেপোজিশন অপশনসে থাকবে, এমন প্রশ্ন আপনারা বি ইউনিট এবং বিবিএ তে প্রেপোজিশনে পাবেন। দেখবেন একটা কারেক্ট করতে পারলেই অন্যটা কারেক্ট। যেহেতু অন ছিল, অন আসছে একটা উত্তর, এবং কি দিয়ে করতে হবে? উইদিন দ্য বাজেট। যে বাজেটটা দেওয়া আছে সেই বাজেট দিয়েই আপনাকে এই কাজটা আপনাকে সমাপ্ত করতে হবে। ওকে, একবারে ক্লান্তি নাই, আমরা স্পিড নিয়ে আগায় যাব। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইজ ইউজ ইনট্রান্সিটিভলি। বলছে কি নিচের সেন্টেন্সগুলোর মধ্যে ইনট্রান্সিটিভ ভার্ব কোথায় আছে? উপায় হলো যেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে পারবেন না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না, আমরা ছোটবেলা থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করেছি, দেখি এটা করা যায় কিনা। দি ট্রুথ ওয়াজ স্পোকেন বাই হিম, এটা করা যায়। এখানে আছে আই ফিল এ সিভিয়ার প্যানিক, এটাও করা যায়। রিং দ্য বল, আমরা জানি এখানে লেট দ্য বল বি রান, এটাও করা যায়। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, এটা করা যায়। তাহলে যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, এখানে রিং ট্রানজিটিভ ভার্ব, এখানে ফিল ব্যবহার হয়েছে লিঙ্কিং ভার্ব, এখানে স্পোক ট্রানজিটিভ ভার্ব। দ্য শিপ স্যাঙ্ক র্যাপিডলি, যেই ভার্বের পরে থাকে অ্যাডভার্ব এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় না, সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে উত্তর কিন্তু এগুলো ট্রানজিটিভ, উত্তর কিন্তু আমার ডি নাম্বার। এই প্রশ্নের জন্য আনসার গোস টু অপশন নাম্বার ডি। ওকে, দেখেন আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইজ ইউজড ইনট্রানজিটিভলি। সো আমি উপায়টাও বলে দিলাম, পরীক্ষার হলে এই মেথডসটা কাজে লাগালেই 2-3-4 সেকেন্ডসের মধ্যে আপনি এটার উত্তর করতে পারবেন। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। এরপরে চলে যাব দ্য পেয়ার। যদি পেয়ার থাকে, ডজন থাকে, 100,000 মিলিয়ন ট্রিলিয়ন, এগুলোর জন্য ভাইয়া ভার্ব হবে সিঙ্গুলার, এগুলোর জন্য ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়েছি, প্লুরাল ভার্বগুলো কেটে দিলাম, আর হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, রাইট? এবং আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে উত্তর করব আমরা। সো দ্য পেয়ার অফ সিস্টার্স ইজ ডাল, হ্যাজ ডাল না, ইজ ডাল। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা উত্তর করে দেব। ওকে, আচ্ছা, হ্যাজ ডাল এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, কিন্তু যেখানে ইজ থাকবে, হ্যাজ থাকবে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এম ইজ আরে উত্তর করার চেষ্টা করবেন। খুবই সহজ। 20 পাউন্ডস, 20 হোক 30 হোক, টাকা পয়সা, সময়, দূরত্ব, এগুলা যদি সাবজেক্ট হয় এবং তার জন্য যদি সংখ্যা বসে, তাহলে সেই সংখ্যাটা কখনোই প্লুরাল না, সেই সংখ্যাটা হয় সিঙ্গুলার। যদি বসে অ্যামাউন্ট অফ মানি, দেখেন এখানে বলেছে 20 পাউন্ডস এ উইক অ্যাট ইউরোপ, ইউরোপে 20 পাউন্ড, ইউরোপের 20 পাউন্ড, এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করেছে 20 পাউন্ডস, রাইট? 20 পাউন্ডস, টাকা পয়সা যদি সাবজেক্ট হয় ভার্ব হবে সিঙ্গুলার। ডু এখানে আছে প্লুরাল, কাটেন। এখানে আছে ডাজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, ইজ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো, ইজ গোয়িং, সো এটা আমরা কাটলাম। ইজ এর পরে তো গো হয় না। এখানে আছে ডাজ, এখানেও আছে ডাজ, ডাজের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটাও কাটলাম। উত্তর হবে কি? অপশন নাম্বার সি। 8 এর জন্য 20 পাউন্ডস এ উইক অ্যাট ইউরোপ ডাজ নট গো ফার। ওকে,
এরপর আশা করি এটা সবাই বুঝতে পারছেন, শি ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ওয়ান অফ দ্য থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। আমরা জানি ওয়ান অফ দি যদি কোথাও যুক্ত থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। ক্ষমা চেয়ে নিচ্ছি। এত ভর্তি পরীক্ষা আসছে যে ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। এখন ওয়ান অফ দি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ওয়ান অফ দির পরে যদি একটি রিলেটিভ প্রোনাউন চলে আসে তাহলে ভার্ব প্লুরাল হয়। ওয়ান অফ দির পরে যদি রিলেটিভ প্রোনাউন আসে তাহলে ভার্ব প্লুরাল হয়। ওয়ান অফ দি আছে, রিলেটিভ প্রোনাউন নাই, ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ দির পরে রিলেটিভ প্রোনাউন চলে আসলে ভার্ব প্লুরাল হবে। তাহলে আমরা যদি এখানে যাই যে এখানে আছে ওয়ান অফ দি এর পরে ভার্ব রিলেটিভ প্রোনাউন যেহেতু আছে সিঙ্গুলার আর নিতে পারবো না, সিঙ্গুলার আর নিতে পারছি না। হ্যাঁ, আমরা তাহলে এ নাম্বার কেটে দিয়েছি, ডি নাম্বার কেটে দিয়েছি। এখন এখানে আছে কি, এখানে আছে শি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেটস, এই ডেলিগেটসটাকে শি, সুতরাং ব্যক্তির জন্য কখনো হুইস বসে না, ব্যক্তির জন্য হোম অথবা হু বসে সাবজেক্ট হিসেবে। সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার বি। কে বুঝতে পারলেন না, আবারও এটাকে আমি একটু ব্যাখ্যা করতেছি। যদি ওয়ান অফ দিয়ে আসে শুধু, রিলেটিভ প্রোনাউন না আসলে এখানে সোজা ওয়াজ হইতো। ওকে, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে আসছে কি রিলেটিভ প্রোনাউন, যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে তাহলে অবশ্যই আপনার হুইস তো প্রথমেই কাটলাম, এখন সিঙ্গুলার ভার্ব আর হবে না, সিঙ্গুলার ভার্ব এখানে আছে, সিঙ্গুলার ভার্ব এখানে আছে। সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার বি। এই টাইপের প্রশ্ন আপনারা অনেক দেখেছেন, সলভ করেছেন এবং পরীক্ষায় আসতে পারে। এরপরে বঙ্গবন্ধু ওয়াজ রেনাউন্ড, হ্যাঁ, বঙ্গবন্ধু ওয়াজ রেনাউন্ড অফ মানে হচ্ছে বিখ্যাত, রেনাউন্ড অফ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া কিছু আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট একেবারে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে হবে, অ্যাডমিট টু, রেনাউন্ড অফ। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধু তার ভাষণের জন্য বিখ্যাত ছিলেন, হ্যাঁ, বঙ্গবন্ধু তার ভাষণের জন্য বিখ্যাত ছিলেন। সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার বি। সবাই একটু টাইপ করবেন, রেনাউন্ড অফ মানে বিখ্যাত, রেনাউন্ড অফ মানে ফেমাস ফর, ফেমাসের সাথে ফর ব্যবহার হয় আর রেনাউন্ডের সাথে অফ ব্যবহার হয়। ওকে, তারপর আমরা চলে যাই 11 নম্বর প্রশ্ন, দি টিচার ইজ লুকিং। যদি আমরা লুক শব্দটাকে একটু মার্ক করি, দেখেন লুক ইনটু মানে হচ্ছে পুলিশ যে তদন্ত করে, তদন্ত করা। হ্যাঁ, লুক ইনটু মানে তদন্ত করা, অর্থটা তদন্ত আসবে কিনা, ঠিক আছে। যদি বলা হয় লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। ওকে, যদি বলি লুক অন মানে হলো, লক্ষ্য করব, লুক অন মানে হলো কোনো কিছু খুঁজে বের করা, সেটা হচ্ছে বই থেকে, ধরেন বই থেকে শব্দ খুঁজে বের করা, বা এমন ক্ষেত্রে লুক অন হয়, বই থেকে শব্দ খুঁজে বের করা। ওকে, খুঁজে বের করা অর্থ। লুক ফর মানে হচ্ছে কাউকে ডাইরেক্ট খোঁজা, কোনো ব্যক্তিকে খুঁজতেছেন বা খোঁজা অর্থে ব্যবহার হয়। ওকে, কোনো ব্যক্তিকে খোঁজা বা কোন একটা কিছু হারাই গেছে, কলম খুঁজতেছেন, এরকম কিছু। এখন দেখেন এখানে কার কথা বলতেছে, দ্য টিচার ইজ লুকিং। এবার কিন্তু লুক করার কাজটা করছে কে, টিচার। সুতরাং শিক্ষক কিন্তু আপনাকে অবশ্যই কি করবে বলেন তো, আপনাকে কিন্তু বই থেকে কোনো কিছু খুঁজতে দেয়নি, তদন্ত করেনি পুলিশ, এখানে কাউকেও কিন্তু কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে খুঁজতেছি না আমরা কিন্তু পরীক্ষার হলে যেহেতু আছি। সো এখানে হবে লুক ওভার। সো ভাইয়া এই বিষয়টা সবাই একটু গুরুত্ব দিয়ে খুব মনোযোগ দিয়ে এটা একটু পড়বেন। হি কেম, দেখেন আগে একটা আমরা পাইছিলাম কাম, একটু সবাই লিখবেন কাম আপন। কিছুক্ষণ আগে হি কাম আপন এ বিউটিফুল পোয়েম, কাম আপনের অর্থটা কি একটু সবাই লিখে দিবেন, এটা আপনাদের কাছ থেকে জানা। আর আমি যদি দেই যে সে এসেছে, হি কেম এ ওয়েল অফ ফ্যামিলি, এটা আপনারা ইন্টারমিডিয়েটের সময় করেছেন। হি কেম ফ্রম অর হি কেম অফ, কোনটা হবে? অফ এটা কাটা, হি কেম অফ কোনটা হবে? আমরা যদি বলি যে হি কেম ফ্রম, তাহলে হইতে হয়ে যায়, রাইট? তাহলে কি হি কেম অফ এ ওয়েল অফ ফ্যামিলি। এই কেম অফ মানে জন্মগ্রহণ করা, আর কেম আপন মানে পড়া, কোনো কিছু
মনোযোগ দিয়ে পড়া, পড়াকে বলা হয় কেম আপন। ওকে, আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারছেন এবং এটা পড়েছেন আপনারা। দ্য হেলদি ম্যান ডায়েট, ডায়েটটা খুব সহজ, আমি এটা মনে হয় ওভার সামথিং যদি থাকে কোথাও তাহলে ফ্রম হয়, ওভার কোনো কিছু থাকলে ফ্রম হয়। ওকে, ডায়েড আউট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া। আজকে শুধু দেখে যান, ঠিক আছে। ডাই অফ, ডাই অফ মানে হচ্ছে রোগ, রোগ আক্রান্ত হয়ে মারা যাওয়া। আর ডাই বাই মানে হচ্ছে গাড়ির চাপা পড়ে মারা যাওয়া অথবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়াকে ডাই বাই বলা হয়। তাহলে এখানে ওভার সামথিং দিয়েছে, সো আনসার গোজ টু অপশনস নাম্বার বি, ডাই ফ্রম। নেইমার জুনিয়র ইজ কল্ড হিজ ফাদার। দেখেন এখানে আবার কল আসছে, এখন আমরা যদি কল দেই CALL, কল ইন এ ডক্টর, ডাক্তার ডাকা, কল ইন মানে হচ্ছে কাউকে ডাকা, হ্যাঁ, কল ইন এ জুনিয়র, আজকে তাকে ইয়ে করা হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুনিয়রদেরকে ডাকো, কল ইন, কল ইন মানে কাউকে ডাকা। ওকে, এখন আমরা যদি এখানে চাইছে কি, এখানে চাইছে দেখেন কল AFTER, কল আফটার মানে কারো নাম অনুযায়ী নাম রাখা, কারো নাম অনুযায়ী নাম অনুযায়ী নাম রাখা। ওকে, তাহলে নেইমার জুনিয়রের নামটা তার দাদার নামের ওপরে তার ফাদারের নাম অনুযায়ী রাখা হয়েছিল, তাহলে দ্য আনসার গোজ টু কল্ড আফটার। নেইমার জুনিয়র 10 আমি দিয়েছি ইচ্ছা করে, ইজ কল্ড আফটার হিজ ফাদার। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। ওকে, ব্লো, ব্লো, ব্লো ডাউন মানে হচ্ছে ভূপাতিত করা, ব্লো ওভার মানে হচ্ছে উড়ায় নিয়ে যাওয়া। আচ্ছা, ব্লো আউট মানে নিভায় দেওয়া। ওকে, আমরা এখানে কি করব, স্ট্রমি ওয়াইন্ড ইজ ব্লোয়িং, তাহলে এটা অবশ্যই ব্লো ওভার হবে। কি হবে, ব্লো ওভার, ব্লো ওভার মানে হিলের ওপর দিয়ে ব্লো ওভার করতেছিল, রাইট, ব্লোয়িং ওভার। ওকে, আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। চলেন এরপরে যাই। কোভিড-19 হ্যাজ ব্রোকেন, ব্রোকেন আউট, ব্রোকেন আউট, কোভিড-19 ব্রোকেন আউট, কোভিড-19 কি হয়েছে বলেন, ব্রোকেন আউট। একটু সবাই মনোযোগ দিয়ে জাস্ট খালি শুনবেন এবং সেটা ইয়ে করে যাবেন। ওকে, ব্রোকেন আউট, ব্রেক ইনটু মানে তদন্ত করা, আগে বলেছি। ব্রেক অফ মানেও হচ্ছে বিচ্ছেদ, ব্রেক অফ মানেও বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ। ব্রেক অফ আর হচ্ছে ব্রেক আপ, এই দুইটা একই অর্থ দেয়, ব্রেক অফ এবং আপ। আর ব্রেক থ্রু মানে হচ্ছে হঠাৎ ধ্বংস করা, হঠাৎ কোনো কিছুর পতন ঘটানোকে ব্রেক থ্রু বলে। সাকিবুল হাসান গেটস দ্য ব্রেক থ্রু, আমরা এরকম বলেছি না, সে ব্রেকন থ্রু বলতে এবং হঠাৎ কোনো কিছু ধ্বংস করাকে ব্রেক থ্রু বলে। এরপরে আসি, সিন্স উই হ্যাড ওয়াচড, এই প্রশ্নের উত্তর আপনারা না পারলে আমার খুব খারাপ লাগবে। সিন্সের পরে আছে হ্যাড প্লাস V3 মানে আছে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে সিন্সের পরে, এবং প্রিন্সিপাল ক্লজটা কিন্তু আগেও থাকতে পারতো, এই ক্লজটা কিন্তু এই জায়গাতেও থাকতে পারতো, রাইট। আমরা একটা জিনিস জানি, সিন্সের আগে যদি V2 থাকে, সিন্সের পরে হয় হ্যাড প্লাস V3, আর সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে এই জায়গায় হয়তো V2, রাইট, এটা আমরা সবাই জানি। সো এই প্রশ্নটা একটু উল্টাপাল্টা করে অনেক সময় জাহাঙ্গীরনগর অনেকবার দিয়েছে, এটা আপনার এটা আনসার করার সময় একটু সচেতন থাকবেন, হ্যাঁ। সো এখানে আমাদের অবশ্যই এই গ্যাপে নিয়ে আসতে হবে কিন্তু V2, যদিও এটা প্রিন্সিপাল ক্লজ আগে থাকতো, কমা দিয়ে পরে দিয়েছে। সো V2 যদি খুঁজি আমরা, টেকেন তো না, এটা V3 ফ্রম, ওয়ার টেকিং এটা তো কন্টিনিউয়াস হয়ে গেছে, হ্যাজ বিন। সো আমাদের আনসারে যে হবে টুক, টুক হচ্ছে এখানে V2 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। 17 নম্বর প্রশ্ন, এরপরে উইলিয়াম ফ্লুকনার ওয়াজ মাই ইউনিভার্সিটি টিচার, এরকম একটি প্রশ্ন 17 সালে সি ইউনিটে আসলো। পরপর দুটো নাউন, ইউনিভার্সিটি নাউন এবং টিচার নাউন, পরপর দুইটা নাউন যদি পাশাপাশি বসে, শেষের নাউনটাকে প্রথম নাউনটা বিশেষায়িত করে, তখন এই ইউনিভার্সিটি আর নাউন থাকে না, নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, তখন এই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। আবার আরেকটা সূত্র, পসেসিভ অ্যাডজেক্টিভের পর, এটাও একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে যদি দুইটা শব্দ বসে, একটা অ্যাডজেক্টিভ হবে আরেকটি নাউন হবে। সো দ্য আনসার গোজ টু অ্যাডজেক্টিভ। এই টাইপের প্রশ্ন এসেছে এবং এই টাইপের একটি আন্ডারলাইন ওয়ার্ডের প্রশ্ন আপনারা পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপর যে দুইটা শব্দের মধ্যে দাগ দেওয়া আছে, প্রথম শব্দটা আছে হচ্ছে দি, তারপরে আছে হলো এখানে টু, টু হলো প্রেপোজিশন, দি হলো আর্টিকেল। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি শব্দ বসলে সেটা নাউন হবে। আর্টিকেল এবং প্রেপোজিশন, এই যে এখানে দেখেন প্রেপোজিশন আছে আর এখানে আছে আর্টিকেল, তার মানে এই শব্দটা হয়ে যাবে নাউন, এই শব্দটা হবে নাউন। অপশনসের মধ্যে একটা জায়গায় আছে নাউন
আর সামথিং, এনিথিং, নাথিং, এভরিবডি, সামবডি, এনিবডি, এই শব্দগুলো সবই প্রোনাউন। সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার সি। আশা করি এটা সবাই পারছেন, আশা করি এই প্রশ্নটা সবাই পেরেছেন। আই কংগ্রাচুলেশন বলি আমরা, কংগ্রাচুলেট অন হিজ, কংগ্রাচুলেশন, তাই না? অন বলি আমরা, কংগ্রাচুলেশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অন, কংগ্রাচুলেশন, রাইট? আমরা অন বলি এটা। সো দ্য আনসার গোজ টু ইন কোয়েশ্চেন নাম্বার 20। দেখি একটু সবার, দেখি একবারে ম্যারাথন ক্লাস চলবে, 1 ঘন্টা ধরে 100 প্রশ্ন সলভ করে দিব, এই টাইপের প্রশ্ন আসবে। কমপক্ষে 20টার মধ্যে 10টা প্রশ্ন এই টাইপের আসবে, প্যাসেজ আসবে, কিছু প্রশ্ন আসবে ভাইয়া দুনিয়ার বাইরের। আমি বলতেছি জাহাঙ্গীরনগরের প্রশ্ন যেগুলো মনে হবে দুনিয়ার বাইরে থেকে আসছে, সেই প্রশ্নগুলো টিচাররা মাস্টার্সের কোনো সিলেবাস থেকে অথবা তারা যেগুলো পড়ায় সেগুলোর মধ্যে থেকে দিছে, সেগুলো আনসার করতে গেলে কিন্তু ধরা খাবেন। যেই প্রশ্নটা জীবনে দেখেননি, কোনোদিন ওই টপিকটা শোনেননি, সেই টাইপের প্রশ্নগুলো স্কিপ করার নামই চান্স পাওয়া। 80তে 80 পেয়ে চান্স পাইতে হবে না, বেস্ট মার্কস পাইতে হবে। সো কিছু প্রশ্ন ছেড়ে দেওয়াটাও চান্স, হ্যাঁ, ওইটা আনসার করলেই ভুল হবে। কংগ্রাচুলেশন অন হবে, এখানে সাথে কি হবে তাহলে? অন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবাই উত্তর করেছেন। হুইচ ওয়ান অফ শেক্সপিয়ারস ট্র্যাজেডি, এরকম একটি সাহিত্যের প্রশ্ন আসবে যেখানে ট্র্যাজেডি কিনা, কমেডি কিনা, সেটা ইপিক কিনা, পোয়েম কিনা, এই পোয়েমটা কে লিখেছে অথবা এই সাহিত্যটা কার লেখা, এই টাইপের একটি প্রশ্ন আপনারা সি ইউনিটে অবশ্যই এটা সবাই পড়ে যাবেন। আসেন, মেজার ফর মেজার শেক্সপিয়ারের লেখা একটা কমেডি, হ্যামলেট শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি, দি টেম্পেস্ট শেক্সপিয়ারের লেখা হচ্ছে ট্র্যাজি প্লাস কমেডি, ট্র্যাজি কমেডি, এবং টেম্পেস্টটা শেক্সপিয়ারের লেখা হচ্ছে শেষ লেখা। এখন প্রশ্ন তো আর বাংলায় আসবে না, শেষ লেখার ইংরেজি হচ্ছে সোয়ান সং। সোয়ান সং মানে হচ্ছে লাস্ট রাইটিং। শেক্সপিয়ারের সর্বশেষ 1616 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এই সালে টেম্পেস্ট প্রকাশিত হয়, সর্বশেষ নাটক তার। অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের লেখা একটা কমেডি, এটার একটা বিখ্যাত ডায়লগ আছে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। প্রত্যেকটা নাটকেই কোনো না কোনো বিখ্যাত উক্তি শেক্সপিয়ারের আছে, বাট উক্তি ইদানিং কালে আর দিচ্ছে না, উক্তি কঠিন তাই উক্তি দেয় না, এরকম একটি নাম দিতে পারে। সো আমাদের আনসার গোজ টু হ্যামলেট। শুধু হ্যামলেট না, ম্যাকবেথ, আমি এটা ব্যাখ্যা করতে যাব না, এটা আপনারা লিটারেচারে করেছেন, এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন, আই হ্যাড মাই ওয়াশিং মেশিন। দেখেন পরীক্ষার হলে এই প্রশ্ন আসছে এবং এখানে হ্যাড আছে, মাই ওয়াশিং মেশিন, তার মানে যদি হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরপরে যদি ডুয়ার হয়, যে নিজেই নিজের কাজটা করতে পারে, তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয় আমরা জানি। আর যদি রিসিভার হয় তাহলে V3 হয়। কার ব্যবহার শেখাচ্ছি বলেন তো? পজিটিভ ভার্ব, নিজে না করে অন্যকে দিয়ে করাবে। এই ওয়াশিং মেশিনটা কাপড় খাসবে ঠিকই, কার জন্য খাসবে বলেন তো? আমার। এই যে আমার জন্য এই অবজেক্টটা কাজ করে দিবে, এই ভার্বটাকে তাই আমরা বলবো পজিটিভ ভার্ব। ওকে, তাহলে ভার্বের সাথে এস দিতে পারবো না, এবং ওয়াশিং মেশিন যদিও বস্তুবাচক, কিন্তু ওয়াশিং মেশিন কাপড় কাচার কাজটা নিজেই করে, তাই এক্ষেত্রে ক্লিনড না দিয়ে উত্তর হবে কি? এই যে 22 নম্বর ভুল করা যাবে না, ফারজানা কাদির বিথি ভুল করা যাবে না, আরফরিন হক সঠিক উত্তর করেছে, শুভ্র সঠিক উত্তর করেছে, জিনিয়া আক্তার সঠিক উত্তর করেছে। আজকে শুধু সঠিক উত্তর চাই, আজকে শুধুমাত্র সঠিক উত্তর থাকবে। ওকে, আজকে শুধু সঠিক উত্তর থাকবে। আশা করি এটা বুঝতে পারছেন। এই যে এই জায়গাটার অর্থ, এই জায়গাটা আমরা জানি বস্তুবাচক থাকলে V3 হয়, কিন্তু ওয়াশিং মেশিনটা ভাইয়া আবার নিজেই কাজটা করতে পারে, ডুয়ার, অ্যাক্টিভ সেন্স। সো আই হ্যাড মাই ওয়াশিং মেশিন ক্লিন মাই শার্ট। ওকে, তারপর আমরা চলে যাই, ইউ মিট ইউর ফ্রেন্ড 11 PM। এটা আমি আপনাদেরকে পেইড ব্যাচে করাইছি, মনে রাখবো সকাল 6টা মানে AM টাইম, এবং 11:59 AM টাইম বলবো গুড মর্নিং, বলবো গুড মর্নিং। ওকে, সকাল 6টা থেকে 11:59, দুপুর হয়েছে 12টা বাজছে, মানে PM শুরু হয়েছে 6টা PM, 6 PM পর্যন্ত নুন বলা যাবে না, বলতে হবে গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। ওকে, গুড আফটারনুন। এরপর একটা অ্যানাউন্সমেন্ট দেই, আফটারনুন নামে আমার একটি স্কুল খুলছি। আফটারনুন শুধুমাত্র বিকেল বেলা
কোরআন শরীফ অথবা ধর্মীয় শিক্ষা ইদানিংকালে স্কুলে চলে গেছে, এই জায়গাগুলোতে যে যে ধর্মের সেই ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। কোরআনের ইংলিশ ভাবে যদি একটা বাচ্চা ইংলিশে কুল হু আল্লাহর সূরাটা যদি তার বাবা মাকে বলতে পারে কেমন ভালো লাগবে, খুব ভালো লাগবে। পোয়েমসগুলা রাইমিংসগুলা বিদেশি স্টাইলে 12 জন করে বসায় আমি একটা স্কুল খুলতে যাচ্ছি আগামী রোজার মাসেই, যেটা হচ্ছে নাম হবে আফটারনুন স্কুল। ওকে, সো আমরা বলবো 12টা থেকে 6টা PM পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন, গুড আফটারনুন বলবো আমরা, ঠিক আছে? সকাল 6টা থেকে AM টাইম, এবং যখন সন্ধ্যা 6টা PM থেকে রাত 11টা 59 এটাও PM টাইম, এই সময় পর্যন্ত আমার গুড নাইট বলা যাবে না, বলবো গুড ইভিনিং, EVENING, গুড নাইট বললেই শেষ। আর রাতে কারো কাছ থেকে বিদায় নিলে আমি বলতে পারবো গুড নাইট। গুড নাইট মানে আর কোনো কথা থাকে না, শেষ করে দেওয়া। সো এখানে বলেছে, এটা আসছে 17 সালে আসা একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে অন্যটার থেকে, ঠিক আছে? সো এখানে বলছে দেখেন 11টার সময় দেখা করেছেন, তাহলে এই লেট টেট যে অপশনস আছে না, এগুলো সব কোনোটাই হবে না। গুড নাইট মানে বিদায় নেওয়া, গুড ইভিনিং মানে হলো কথা শুরু করা। আর এখানে বলেছে হাউ ডু ইউ গ্রিট, গ্রিট মানে হচ্ছে অভিবাদন বা কারোর সাথে সাক্ষাৎকালীন আলাপ বা কথা শুরু করা। আমি জানি এটা বুঝতে পারছেন। ইউ আর পিরিয়ড টু প্লাস ING, পিরিয়ড টু, ইউ আর পিরিয়ড টু, শুধু পিরিয়ড না, আমরা এরকম অনেক শব্দ জানি যেখানে আছে কি অবজেক্ট টু, টু এর পরে সারা জীবন ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু টু আছে, এই যে পিরিয়ড টু, তারপরে হচ্ছে গেট ইউজড টু, তারপরে আছে আমরা এটা জানি অনেকবার পড়েছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে অ্যাডজান্সড, JUNC, অ্যাডজান্স টু। এই যে এই শব্দগুলোর পরে টু থাকার পরেও ভার্বের সাথে ING যুক্ত হয়, পরবর্তী ভার্বটা জিরান্ড হয়, তাহলে এখানে আসবে পিরিয়ড, তারপরে একটা টু, তারপরে হবে TAKING, টেকিং। কোথায় আছে সেটা? পিরিয়ড টু টেকিং, অপশন নাম্বার সি। 24-এর জন্য উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। সবাই কি বুঝতে পারছেন? এটা চলবে 100 পর্যন্ত ক্লাস, সবাই থাকবেন 100 পর্যন্ত, কিন্তু খুব দ্রুত করে ফেলছি, কারণ এটা আপনাদের একবার করে জানা, কোনো না কোনো সময় পড়েছেন, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো পড়েননি, সেগুলো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আর পেইড ব্যাচে যারা আছেন তাদেরকে তো আলহামদুলিল্লাহ, আমি যারা আমাদের পেইড ব্যাচে আছেন ভাইয়া, তাদের থেকে একটা কমেন্টস চাই, আপনাদের এই কনফিডেন্ট কেমন আছে? এই যে সামনের যে BB এর পরীক্ষা, এরপরে C ইউনিটের পরীক্ষা, আপনাদের কনফিডেন্ট একটু জানাবেন সবাই। ওকে, চলেন এরপরে চলে যাই। রিডিং টেবিল, যদি টেবিলটা নিজেই পড়ে তাহলে হবে সেটা অ্যাডজেক্টিভ। আমরা বাক্য বানাবো TABLE, টেবিল ইজ রিডিং। যদি অর্থ তৈরি হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, অথবা হবে PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল। যদি অর্থ না হয় তাহলে উত্তর হবে জিরান্ড অথবা হবে নাউন। যদি জিরান্ড এবং নাউন দুইটাই দেওয়া থাকে, যদি পার্টস অফ স্পিচ বলে নাউন বলবো, যদি বলে শব্দটা কি বোঝানোর চেষ্টা করেছে তাহলে জিরান্ড বলবো। এখানে দেখেন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান, সুতরাং এখানে পার্টস অফ স্পিচ চাই নাই, সো আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ এখান থেকে কাটলাম। ওকে, গট ইট। এখন দেখেন টেবিল তো নিজে পড়ে না, সো রিডিং টেবিল একটা কম্পাউন্ড নাউন, দুইটার সাথে যুক্ত হয়ে আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা অ্যাডজেক্টিভের কাজ করে নাই, অর্থ নাই, সো এটা কেটে দিলাম। দ্য আনসার গোজ টু অপশন নাম্বার এ। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে ভাইয়া এইটা আমরা কি করব। ওকে, এই টাইপের বিষয় আমাকে অনেকেই বলেছেন। ওকে, অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন। শেষ সময়ে আমার একটা অ্যাডভাইস থাকবে যে সবাই ভাইয়া একটু নিজেকে একটু ঠান্ডা করে নেন, সেজদায় পড়ে যান, কেউ প্রার্থনারত হয়ে যান, যার যে ধর্ম আছে সেই জায়গায় একটু ধর্মভীরুতা আমাদের জন্য এত দরকার যে আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য, আমার মেমোরিকে ঠান্ডা করার জন্য আমার রিলিজিয়ন খুব দরকার। যত লজিক্যাল হই না কেন, যত র্যাশনাল হই না কেন, ধর্ম আমাদেরকে শান্ত করে, ধর্ম আমাদেরকে মানে কি বলে, আমাদের যে বিষয়গুলো আমাদের মূল্যবোধ শিখায়। এটা আপনাদের এই সময় এসে, আমি দেখছি কালকে আমার অফিসে একজন নামাজ পড়ছিল, আমি ওর নামাজ পড়ে দেখে আমি ভাবলাম যে ও শান্ত চেষ্টা করছে, মানে অনেক সময় ধরে সেজদায় আছে, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, সো আপনারাও এখন এই কাজটা করেন সবাই, হ্যাঁ, মিস করবেন না কোনো নামাজ কালাম। আর বেশি অ্যাডভাইস না, চলেন প্রশ্ন অনেক সলভ করতে হবে। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ডেপারচার? ডিপার্টমেন্ট শব্দটাও নাউন, কিন্তু অর্থ আসে নাই, তাই এটা উত্তর নিব না। আর ডেপারচার শব্দটা মানে হচ্ছে প্রস্থান, যেখান থেকে প্রস্থান করে সেটাকে ডেপারচার বলে। ডেপার্ট মানে হচ্ছে চলে যাওয়া, ডেপারচার মানে প্রস্থান। ডেপার্টের জন্য নাউন হচ্ছে ডেপারচার। এরপরের প্রশ্ন,
দ্য ওয়ার্ড ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি দেখেন একটা NATURAL, নাউনের সাথে যদি AL যুক্ত হয়, লক্ষ্য করি আমরা যে আমরা যদি বলি যে হচ্ছে NATURE, নেচার, নেচার থেকে হয়েছে ন্যাচারাল, রাইট? নেচার থেকে হয়েছে, নেচার থেকে হয়েছে ন্যাচারাল, রাইট? সো এটা তো আমার অ্যাডভার্ব হওয়ার কোনো যুক্তিই আসে না, এবং এটা ভার্ব হওয়ার কোনো রকমের কোনো যুক্তি আসে না, রাইট? সো এখন এটা আবার 27 নম্বরে দেখি অনেকে কে দিয়েছে, আচ্ছা সঞ্জিদা আক্তার কি বলেছে, প্রি এর পর এন হয়। আচ্ছা ওকে, আচ্ছা সো ন্যাচারাল, 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 আমরা এটা অবশ্যই জন্য এটা উত্তর করবো অ্যাডজেক্টিভ, ন্যাচারাল অ্যাডজেক্টিভ। আচ্ছা এত সময় নেওয়া যাবে না, এত সময় নেওয়া যাবে না। এরপরে 28 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে গ্যাপ বসাইতে হবে, এরকম ফিল ইন দ্য গ্যাপ আসবে, এই টাইপের ফিল ইন দ্য গ্যাপ আসবে। এখানে অপশনস দেখেই বোঝা যাচ্ছে যে ডিটারমিনার, আমি আপনাদেরকে বলেছি ডিটারমিনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে সাম বসবে, এনি বসবে, নান বসবে, নাকি মাছ বসবে, একটু লক্ষ্য করে দেখবো আমরা এখানে কি বসবে। আপডেট শব্দটা আছে, দেখেন এখানে কি আছে, আপডেট। ওকে, যদি আপডেট সিঙ্গুলার তাহলে সাম বসার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা একটা জিনিস জানি, নট যুক্ত বাক্যে, নট যুক্ত বাক্যে এনি বসে, নট যুক্ত বাক্যে এনি বসে। উত্তর আমরা পাইছি, এখন আমরা উত্তর তো সাম কাটতে পারছি, সাম আপডেটস থাকলে, যদি থাকতো আপডেটস তাহলে সাম বসাইতে পারতাম। ওকে, আচ্ছা নাম তো এখানে আসতেছে না, মাছ শব্দটা কোথায় বসে, আমরা জানি আনকাউন্টেবল নাউন, আপডেট কিন্তু কাউন্টেবল, আপডেট হচ্ছে কাউন্টেবল, প্লুরাল করা যায়, আপডেটস করা যায়। ওকে, সো এই জায়গা থেকে আমরা উত্তর করলাম এনি। আমরা আবারও যাই, সাম থাকলে প্লুরাল হইতো, উত্তর হয় নাই। নট যুক্ত বা এনি বসে, নাম তো এখানে হওয়ার কোনো প্রশ্নই আসে না, মাছ থাকলে আনকাউন্টেবল নাউন হয়। প্লুরাল অফ স্টিমুলাস, আমি বলছি জাহাঙ্গীরনগরের BBA এবং B ইউনিটে ভাইয়া, B এবং E ইউনিট একটা প্রশ্ন এই টাইপের পাবে তোমরা, যে সিঙ্গুলার অথবা প্লুরাল, কমন জেন্ডার, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার নাকি ম্যাসকুলাইন জেন্ডার, সিতে আসে না, কিন্তু B এবং E ইউনিটে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এখান থেকে আসে যে নিচের কোনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। স্টিমিউলাস এই শব্দটাই কিন্তু সিঙ্গুলার, স্টিমিউলাস, যদিও শেষে এস আছে, এস থাকলেও কিছু শব্দ হয় যেগুলো সিঙ্গুলার। ওকে, এস থাকলেও কিছু শব্দ, ইথিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো সব সিঙ্গুলার, এস আছে। স্টিমিউলাস এগুলো সব, ইকোনমিক্স এগুলো সব সিঙ্গুলার। এই স্টিমিউলাসের জন্য যে সিঙ্গুলার সেটা হচ্ছে স্টিমিউলি, স্টিমিউলি যে বানানটা আছে সেটাই, STI, এটা স্টিমিউলি বানানটা ভুল আছে, স্টিমিউলি বানানটা ঠিক আছে অপশন নাম্বার এ তে। 29 জন্য উত্তর হবে অপশন নাম্বার এ। চলেন আমরা 30 চলে যাই। আনম্যারিড উইমেন, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আগে বলেছি এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক রাতে তো পড়া সম্ভব না, আগে যারা পড়েছেন। এক কথায় কাকে কি বলা হয়, ডিকশনারি লিখলে কি বলা হয়, যে মেয়ে এখনো বিয়ে করেনি তাকে কি বলা হয়, দর্জিকে কি বলা হয়, মেয়ে দর্জিকে কি বলা হয়, ব্যাচেলর বলে নাকি, ব্যাচেলর তো ছেলেদেরকে বলে, রাইট? তাহলে কি হবে বলেন, শি ব্যাচেলর, স্পিনস্টার নাকি হচ্ছে সেমেস্ট্রেস, কি হবে, কি হবে, 30 হবে ডি, এটা একবার 100%। আর এটা হলো দর্জি, মেয়ে দর্জিকে বলে, এটা ছেলে ব্যাচেলরদেরকে বলে যারা বিয়ে করেনি এখনো, রাইট? আচ্ছা তারপরে চলেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার কোনটা, ফেমিনাইন জেন্ডার কোনটা, ড্রোন, সু, হার্ট, ফক্স, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনাইন জেন্ডার, এই টাইপের একটি প্রশ্ন আপনারা পাবেন। আচ্ছা ক্লাসের সংখ্যায় আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখন পর্যন্ত অনেকেই আছেন ক্লাসে এবং কেউ জাননি, আমি বলছি যে এর পরের প্রশ্নগুলো কিন্তু আরো ইম্পর্টেন্ট আছে। ওকে, এর পরের প্রশ্ন কিন্তু আরো ইম্পর্টেন্ট আছে, সুতরাং সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর কিন্তু করতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে, আচ্ছা মে 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 আচ্ছা লক্ষ্য করি আমরা এখানে যে শব্দগুলো আছে, যে ডিয়ার মানে যে হরিণ বলি না আমরা, সো ডিয়ারের জন্য যে যেটা পুরুষবাচক সেটা হচ্ছে HART, হার্ট মানে হচ্ছে যেটা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে হচ্ছে হরিণ, হ্যাঁ পুং হরিণ, সেটাকে বলা হয় হচ্ছে আচ্ছা ওকে ফাইন। এখন আসি আমরা, এখন এখানে ধরেন এখানে দুইটা শব্দ আছে, হ্যাঁ আচ্ছা ড্রোন মানে ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি, মৌমাছি কিন্তু পুরুষ। ওকে, আমি লিখতে পারছি না পুরুষ মৌমাছি, বলেন এটা হচ্ছে পুরুষ শেয়াল, ঠিক আছে? আচ্ছা সু, সু মানে হচ্ছে আমরা যে ইয়ে পড়েছি না পিগ, PIG পিগ,
এই যে পিগ মানে হচ্ছে শুকুর, আর শুকুরের যে শুকুরি মানে যেটাকে আমরা বলতে পারি মেয়ে মানুষ যেটার, সেটা হচ্ছে SOW সু। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। এরপরে চলে যাই আমরা লিপ ইয়ার। লিপ ইয়ার তো বস্তুবাচক, লিপ ইয়ার বস্তু, লিপ ইয়ার হচ্ছে বস্তুবাচক, লিপ ইয়ার হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে আসবে হয় দ্যাট অথবা হুইস, রিলেটিভ প্রোনাউন ব্যবহার অনুযায়ী দ্যাট অথবা হুইস আসবে। যদি পরে দুইটা ক্লজ থাকে তাহলে এটাকে নন রেস্ট্রিকটিভ ক্লজ বলে। নন রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাট বসে না, নন রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাট বসে না। যদিও দ্যাট এবং হুইস দিয়ে দুটো দিয়ে বাক্য কারেক্ট হবে, কিন্তু এখানে যেহেতু দুইটা সেন্টেন্স দেওয়া আছে সুতরাং এই বাক্যের জন্য উত্তর হবে অপশনস নাম্বার ডি, সেটা হচ্ছে হুইস। কি হবে বলেন তো? হুইস হবে। ওকে, আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, আমি আপনাদের এত কম রেসপন্স পাইতেছি কেন? একটু সবাই ইয়ে করবেন। ফেসবুক পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা ওকে ফাইন, আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকেই আছি। এরপরে নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এই রিলেটিভ প্রোনাউন থেকে প্রত্যেক বছর জাহাঙ্গীরনগরে আসে প্রশ্ন, তাই এখানে একটু বেশি করে দিয়েছি। এখানে দেখেন ইজ আছে, ফাঁকা ভার্ব, নজরুলের জন্য অবশ্যই হবে হু, নজরুলের জন্য অবশ্যই হবে হু, নজরুলের জন্য কি হবে? হু হবে, নজরুল হু ইজ। এরপরে আমরা চলে যাই, দ্য ইউএস কংগ্রেস restored the medal of honor that was first presented in 1965 to a woman dash name। এখন রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। আমরা একটু এখান থেকে যাই, লিখি আমরা WO, আমি সহজ করে দেই, এরকম ঘুরানো। এটা জাহাঙ্গীরনগরেরই একটা প্রশ্ন ছিল, ওমেন এরপরে ড্যাশ এরপরে দিছে NAME নেম। লক্ষ্য করি আমরা ওমেন আছে, ওমেনের জন্য আমাদের বসা উচিত ছিল কি হু অথবা হোম, কিন্তু নেম শব্দটা কিন্তু আমরা জানি নাউন। যদি গ্যাপের পরে নাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পসেসিভ ফর্ম হিসেবে বসে হুজ নেম। এই জায়গায় যদি থাকতো ধরে নেন যে মাদার MOTHER, তাহলে হু মাদার হইতো না, হয়তো হুজ মাদার। তাহলে আমরা মনে রাখবো রিলেটিভ প্রোনাউন বসানোর ক্ষেত্রে গ্যাপের পরে যদি একটা নাউন চলে আসে তাহলে উত্তর চোখ বন্ধ করে দিয়ে দিব হুজ নেম, হুজ মাদার, হুজ আমব্রেলা, হুজ পেন। সেক্ষেত্রে আর হু হোম দ্যাট হুইস এগুলোর কোনোটাই আর ব্যবহার হবে না, সেক্ষেত্রে ব্যবহার হবে রিলেটিভ প্রোনাউনের পসেসিভ ফর্ম যেটা হচ্ছে হুজ। আশা করি এটা বুঝতে পেরেছেন। নিজেই নিজের কন্ট্রোলটা যদি করেন, কোনো বাক্য যদি এমন হয় যে তার নিজের কাজটা নিজেই করতেছে, যেমন আয়নায় দাঁড়ানোর মতো, আয়নায় দাঁড়ানো আমরা কি পাই? রিফ্লেকশন পাই। আমার হাত মুখ যদি আমি পরিষ্কার করি তাহলে আই ওয়াশ মি হবে না, আই ওয়াশ মাইসেলফ। আমি নিজেই যদি নিজেই কথা বলি তাহলে আই টক অ্যাবাউট মাইসেলফ, আমি নিজেই নিজের সম্পর্কে কথা বলছি। লক্ষ্য করে দেখতে হবে সাবজেক্টের কাজ অবজেক্ট হিসেবে তার নিজের জন্য করছে কিনা, রিফ্লেকশনটা কি, অ্যাকশন এবং রিঅ্যাকশনটা নিজের জন্য কিনা। নিজের জন্য হলে পসেসিভ ফর্ম বসে বা আমরা জানি রিথরিক্যাল ফর্মটা বসে, সেক্ষেত্রে কন্ট্রোল ইয়োরসেলফ আমরা এটা জানি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন এটা হচ্ছে সি ইউনিটে আসছে এবং এই টাইপের প্রশ্ন আসতে পারে। যদি আসে, না আসলে আলহামদুলিল্লাহ, যদি আসে তাহলে আজকের এই ক্লাস থেকে আমি বলে দেই এখানে একটা কথা দেওয়া থাকবে, এই কথার অনুযায়ী এখানে দুইটা সত্য মিথ্যা দেওয়া থাকবে। যদি এই একের সাথে মিলে যায় উত্তর হবে এ, যদি একের সাথে না মিলে দুইয়ের সাথে মিলে যায় উত্তর হবে বি, এক আর দুইটার সাথে মিলে গেলে উত্তর হবে ডি, আর যদি এক আর দুই কোনোটার সাথে না মিলে যায় তাহলে উত্তর হবে সি। আশা করি এটা বোঝা গেছে, এই প্রশ্নটা আগে বুঝাই দিলাম। এখন এটা কি হবে? লজিক্যালি মিলতে পারে। বলছে টু স্টপ ট্রেনটা বন্ধ করার জন্য পুল চেন টানা দরকার। পেনাল্টি মানে কি? জরিমানা। ফর দ্য ইমপ্রপার ইউজ, যদি কেউ এটার ইমপ্রপার ইউজ করে তাহলে 200 টাকা জরিমানা আছে। কথাটা বলছে কি, ভাবেন একটু, লজিক্যালি ভাবতে হবে। টু স্টপ ট্রেন, এটা ইন্ডিয়ার যে সিভিল সার্ভিস ওই পরীক্ষাতে আসে, ক্রিটিক্যাল রিজনিং বলে এটাকে। এটা জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা আমি দেখেছি, জাহাঙ্গীরনগর, ভারত আর হলো মানে ঢাকা ভার্সিটির IBA-তে এই প্রশ্নগুলো দেয়। তো বলছে টু স্টপ ট্রেন বন্ধ করার জন্য চেন টানো, পেনাল্টি খাবে ইমপ্রপার ইউজ করলে। কত টাকা? 200 টাকা। দেখি কি বলছে, সাম পিপল মিস ইউজ দ্য অ্যালার্ম চেন। এই জায়গা থেকে কি বুঝতে পারছেন যে সত্যি কিছু মানুষ ইমপ্রপার ইউজ করার জন্যই পেনাল্টির কথা বলা হয়েছে। তার মানে লজিক্যালি এই স্টেটমেন্টটা সঠিক, তার উত্তর এ হওয়ার সম্ভাবনা আছে, আগেই করব না। এরপরে বলছে অন সার্টেন অকেশনস, কোন অকেশনে পিপুল মে ওয়ান্ট টু স্টপ এ রানিং ট্রেন,
পিপুল মে ওয়ান্ট টু স্টপ এ রানিং ট্রেন, এবং মানুষ চেষ্টা করে একটা রানিং ট্রেনকে বন্ধ করার জন্য। এই কথাটাকে এখানে বলা আছে কিনা? অন সার্টেন অকেশন, কিছু অকেশনে পিপুল মে ওয়ান্ট টু স্টপ এ রানিং ট্রেন, একটা রানিং ট্রেনকে বন্ধ করার জন্য পিপুল ইচ্ছা করে। এখন লক্ষ্য করেন এই যে দুইটা কথাই এই কাজটা করে জন্যই কিন্তু এখানে একটা সতর্কতা দেওয়া আছে। কি সতর্কতা বলতেছে? যে যদি ট্রেন টানার জন্য একটা চিহ্ন দিয়েছি, কিন্তু যদি এরকম কেউ ইচ্ছা শক্তিতে যদি কেউ এরকম করে তাহলে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে। তার মানে লজিক্যালি এই কথাটা এবং এই কথাটা এটার একটা সামারি হিসেবে ব্যবহার করা হয়েছে, অথবা এই দুইটা কনক্লুশন এটা এই স্টেটমেন্টের একটা সামারি হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু দুইটা স্টেটমেন্টের সাথে এটার মিল আছে, তাহলে এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার উত্তর না করে আমরা উত্তর করছি কোনটা? বোথ আই এবং আই ফলো। আবারও বলি, এটা মাথার উপর দিয়ে অনেকের চলে যেতে পারে, লজিক্যালি চিন্তা করতে হবে এটাকে নিয়ে। সাম পিপল মিসইউজ দ্য অ্যালার্ম ট্রেন, এই মিসইউজ করার জন্য পেনাল্টি বলেছে। কোনো অকেশনে পিপুল মে ওয়ান্ট টু স্টপ এ রানিং ট্রেন, কোনো অকেশনে তারা এটা ব্যবহার করার চেষ্টা করে। এই ব্যবহার করার জন্য টু স্টপ ট্রেন পুল দ্য চেইন এটা বলা আছে। সো কনক্লুশন 1 এবং 2 এই দুইটাই এই স্টেটমেন্টের সাথে লজিক্যালি মিল আছে। বেসিক্যালি ইংলিশের প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো অনেক সময় চলে আসে। হ্যাঁ, এই স্ন্যাক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাচ লার্জার দ্যান, দেখেন এই যে সাপটা খাবার যে কাজটা সাপ কার জন্য করে? তার নিজের জন্য। সাপ হচ্ছে ইতর প্রাণীবাচক, তাহলে হবে ইট, এবং সে নিজেই নিজের ডাইজেস্ট করার কাজটা যেহেতু করতেছে তাহলে এর জন্য হবে রিফ্লেক্সিভ প্রোনাউন ইটসেলফ। লার্জার দ্যান ইটসেলফ, সাপের থেকেও বড় একটা প্রাণীকেও ডাইজেস্ট করে ফেলতে পারে সাপ নিজেই, আমরা জানি এটা। সো অর্থ তৈরি করলে এটা পাওয়া যায়। তো এরপরে আরেকটি স্টেটমেন্ট আমরা এখানে দেখব, ইট ইজ ডিজায়ারেবল টু পুট দ্য চাইল্ড ইন স্কুল অ্যাট দ্য এজ অফ 5 or so, বলছে এটাই ডিজায়ার করা হয়েছে টু পুট দ্য চাইল্ড ইন স্কুল অ্যাট দ্য এজ অফ 5। দেখেন এরকম প্রশ্ন যদি হুট করে পাইতেন আপনার কিন্তু মাথা গরম হইতো, এখন আপনার মাথাটা অন্তত গরম হবে না। এই কথাটার একটা অর্থ তৈরি করেন যে 5 বছর বয়সে স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে। এখন দেখেন কনক্লুশনে কি বলছে? অ্যাট দ্যাট এজ দ্য চিলড্রেন রিচেস অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রেডি টু লার্ন। 5 বছর বয়সের কথা বলছে এখানে। তাহলে ওপরে কি এটা বলা হয়েছে? যেহেতু এটা ডিজায়ারেবল, সো এই কথাটা বলা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে লজিক্যালি। পরেরটা দেখব, দ্য স্কুলস ডু নট অ্যাডমিট চিলড্রেন আফটার 6 years এজ, মানে 6 বছরের পরে স্কুলে আর ভর্তি নিবে না। বলেন তো এই জায়গায় কি এই কথাটা বলা ছিল? 2 নাম্বার কনক্লুশনের কথা কিন্তু বলা নাই। 2 নাম্বার বলা নাই মানে 2 কাটা 3 কাটা এবং এটা কাটা, যেটা বলা নাই না থাকলে উত্তর হবে এ নাম্বার। আবারও বলছি, এটা আরো বাংলা ভালো করে বলে দিই, মাথা ঠান্ডা থাকলে আরো ক্লিয়ার করে বোঝাইতে পারতাম। মানে অনেক প্রশ্ন করাইতেছি তাই মাথা গরম হয়ে গেছে। ইট ইজ ডিজায়ারেবল, এটাই চাওয়া হয়েছে টু পুট দ্য চাইল্ডদেরকে ইন স্কুলে অ্যাট দ্য এজ অফ 5 or so, 5 বছর অথবা 5 বছরের পর। আচ্ছা, 6 কিন্তু কোনো কথা বলে নাই, 6 পরে যে স্কুলে আর নিবে না এমন কোনো কথাও বলে নাই। তার মানে কনক্লুশন 2 আমার ভ্যানিশ। এ নাম্বারটা কিভাবে বলতেছে? অ্যাট দ্যাট এজ মানে 5 বছর বা 5 বছরের পর, সো বলেছে যেহেতু, দ্য চাইল্ড রিচেস অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রেডি টু লার্ন। এটা 5 বছরের পরে রেডি টু লার্ন জন্যই তো উপরে বলে দিচ্ছে যে 5 বছর বয়সে ডিজাইন করা হয়েছে বা ডিজায়ারেবল একটা জায়গা রাখা হয়েছে। সো দ্য আনসার গোজ টু কনক্লুশন 1 ফলো। সো এইটা কমন আসবে না। এই টাইপের লজিক দিয়ে পরীক্ষার হলে যার আন্ডারস্ট্যান্ডেবল আসবে সে এই প্রশ্নটার উত্তর খুব সহজে করতে পারবে। আর যদি যে প্রথমবারের মতো এই প্রশ্নটা দেখবে তা কিন্তু মাথা গরম হবে, বলবে যে জাহাঙ্গীরনগর খুব খারাপ প্রশ্ন করে। ইনকারেক্ট পার্ট, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন। একবারে 100% পারা উচিত এটা। এখানে আছে বুকস, এখানে আছে কি বুকস, এখানে আছে হু। বুকসটা হলো নাউন, তাহলে বুকস হলে এখানে হু বুকস হবে নাকি হুজ বুকস? কি হবে বলে তো? হুজ বুকস। সো ভুল আছে হু, সি নাম্বারে। আমরা চলে যাব তারপর, একটু দ্রুত আগাবো। এখানে 40 নম্বর প্রশ্নটা আসে নাই। দ্য টিচার চ্যালেঞ্জেস, এখানে আছে টিচার্স এবং চ্যালেঞ্জ ভার্ব আছে, সো এখানে হবে হু চ্যালেঞ্জ, রাইট।
আবার এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ যেহেতু ভার্ব এবং ভার্ব হলে হু সাবজেক্ট হিসেবে বসে, সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। এরপরে আমরা চলে যাব বার্ডস ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই। যদি অবজেক্টের জায়গাটায় কোনো একটা স্থান বসে তাহলে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এবং সেক্ষেত্রে ভার্বের পরে যখন অ্যাডভার্ব বসে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। ভার্বের পরে যদি অ্যাডভার্ব বসে ইনট্রানজিটিভ ভার্ব। অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ ডলফিনস হুইলস অ্যান্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার্স। আমি আপনাদেরকে একটু ক্লো দিই। আদার সি ক্রিয়েচার্স, এখানে একটা কিন্তু এস আছে, ক্রিয়েচার্স, তার মানে এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন যদি কোথাও বসে তাহলে লিটিল বসে, মাছ বসে, অ্যানি বসে, অ্যানি বসে নট যুক্ত বাক্যে, আমরা এটা আগেই কেটে দিলাম। মাছ বসে আনকাউন্টেবল নাউনে, লিটিল বসে আনকাউন্টেবল নাউনে, তাহলে অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউনে ম্যানি বসে, প্লুরাল কাউন্টেবল নাউনে কি বসে? ম্যানি বসে। ওকে, আমরা এটা জানি এবং এই অ্যাপ্লাইটা আপনাদের করতে হতে পারে। এরপরে বলছে ট্রানজিটিভ ভার্ব, যেই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম অফ ট্রানজিটিভ ভার্ব। এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে আছে হচ্ছে হি রেইন ইন দ্য ফিল্ড, এটা ট্রানজিটিভ ভার্ব না, ইন দ্য ফিল্ড এখানে জায়গা হিসেবে বসেছে। দ্য বেবি স্লিপ সাউন্ডলি, এটাও হবে না। হিজ ফাদার গেভ হিম এ বুক, হিজ ফাদার গেভ হিম এ বুক, যে বাক্যটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে পারবো সেটাই। এটাকে পারবো না, এটাকে পারবো না, এটাকেও পারবো না। সো এ বি অ্যান্ড ডি কাটা, উত্তর হবে অপশন নাম্বার সি। চলে যাই 45 নাম্বার। রেয়ারলি দ্বারা যদি বাক্য শুরু হয়, রেয়ারলি দ্বারা যদি বাক্য শুরু হয়, রেয়ারলি নেগেটিভ শব্দ দ্বারা যদি বাক্য শুরু হয়, এক কথায় নো, নাথিং, নেভার, তারপরে অনলি দ্বারা যদি বাক্য শুরু হয়, সেলডম দ্বারা বাক্য শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্বটা বা ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, ইনভার্সন বলে। দেখেন এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, একটা ভার্বই আগে আসছে, সো দ্য আনসার গোজ টু অপশন নাম্বার বি। ইনভার্সনটা দেখেন একটা দিয়ে পড়াই দিলাম। যদি অ্যাডভার্ব দ্বারা বাক্য শুরু হয়, ভার্বটা সাবজেক্টের আগে আসে, সেটাকে বলা হয় ইনভার্সন। এটা অ্যাডভার্ব আগে বসার কারণে হয়েছে। নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এই শব্দগুলো যদি থাকে তাহলে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হয়। লিড এখানে প্লুরাল, এখানে আর হচ্ছে প্লুরাল, লেড এখানে হচ্ছে প্লুরাল হিসেবে আছে, একমাত্র ভার্ব সিঙ্গুলার দেখা যাচ্ছে অপশন নাম্বার বি তে। এরপরে আমরা যদি চলে যাই, শি ইজ ডেভোটেড, আমি 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 ইন্টারেস্ট ইন বললাম, শুধু ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন। এখন উত্তর করেন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, তাহলে আমরা যদি ইন নেই তাহলে আমরা অপশনস কেটে দিতে পারি কোনটা? যে কোনো একটা পারলে দুইটাই পারবেন, তাহলে আমরা এই ফর আছে এটা কেটে দিতে পারলাম। হতে পারে ইন, হতে পারে ইন, হতে পারে ইন, তার মানে ইন্টারেস্টেড ইন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এন্ড ডেভোটেড টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। কেন দুইটা করে দিয়েছি? জেইউ কোশ্চেনে দুইটা করে গ্যাপ থাকে, আপনি এবছরের প্রশ্নে এরকম দুইটা গ্যাপ পাবেন, একটা হয়তো বা জানেন, একটা জানেন না, একটা জানলে আরেকটার উত্তর গেস করে করতে পারবেন। সো ডেভোটেড টু, শি ইজ ডেভোটেড টু অ্যান্ড ইন্টারেস্টেড ইন হার অকুপেশন। ওকে, আমরা চলে যাই এরপর। ইউ ক্যান নট গেজ হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। ওকে, এখন আসেন, এই জায়গাটুকু ভার্বের পরে বসেছে, ভার্বের পরে অ্যাডভার্ব ক্লজও হতে পারে, আবার নাউন ক্লজও হতে পারে, নাউন ক্লজও হতে পারে। ভার্বের পরে অ্যাডভার্ব ক্লজ অথবা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ উত্তর কাটলাম, যেহেতু এই যে ক্যান নট গেস ভার্ব, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কেটে দিলাম। অ্যাডজেক্টিভ ক্লজেরই আরেকটি নাম হচ্ছে প্রিপোজিশনাল ক্লজ। সো এখন আনসার হতে পারে নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জায়গাটুকুকে এখানে বসান, হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, এটা বসাইলাম, এখানে বসাইছি, তারপরে আমি দিলাম cannot be gazed, G-U-S-S-E-D, gazed by you। দেখেন সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যদি করা যায়, তার মানে এই অংশটা নাউন হিসেবে বসেছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা গেলে নাউন হিসেবে বসেছে, যদি না করা যায় তাহলে অ্যাডভার্ব হিসেবে বসেছে। তার মানে এইভাবেও করা যায়। আবার এই জায়গাটুকুতে যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন, হি ক্যান নট গেট, ইউ ক্যানট গেজ ইট, ইউ ক্যানট গেজ ইট।
সো কি ইট, এই ইটের উত্তরটা কি, এই পার্সনটাকে আপনি গেস করতে পারতেছেন না, রাইট? সো দ্য আনসার গোজ টু অপশনস নাম্বার এ। আরো ভালোভাবে বোঝাতে গেলে ভার্বের পরে যদি নাউন ক্লজ হয় তাহলে সেটাকে ইট অথবা হিম এটা দ্বারা রিপ্লেস করা যায়, সেই বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। আর ভার্বের পরে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ বসে তাহলে সেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না, এবং এই জায়গাটায় কোনো একটা সময় অথবা কোনো একটা স্থানের কথা বলা হবে, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে আপনারা চিনতে পারবেন, এটা ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ক্লজও হয়, নাউন ক্লজও হয়। ওকে, বুঝাই দিলাম কিভাবে হবে, আশা করি এটা পারবেন। এরপরে বলছে দি ফারেনহাইট স্কেল ইজ ড্যাশ ইউনিট অফ টেম্পারেচার মেজারমেন্ট। ইউনিট অফ টেম্পারেচার, ইউনিট অফ টেম্পারেচার, ইউনিট অফ টেম্পারেচার ইজ এ ইউনিট অফ টেম্পারেচার মেজারমেন্ট অথবা নো আর্টিকেল, কোনটা হবে? দি ফারেনহাইট স্কেলস, দেখি আপনাদের আমি একটু যাচাই করার চেষ্টা করব। আর্টিকেল, আর্টিকেল ইউ ক্যানট গেজ ইট। হ্যাঁ, তুমি গেজ করতে পারো নাই ভাইয়া। সামিয়া রহমান, আচ্ছা সবার অনুভূতি ব্যক্ত করো ক্লাস করার পর, যে তোমাদের কনফিডেন্ট কেমন আসছে। আমি তো তোমাদের পড়ি নাই, আমি তোমাদের কমেন্টসই পড়ি নাই। অলরেডি আমাদের অনেক জয়েন্ট আছে, আর কয়েকটা মিনিট থাকো, আমরা এটা করবো ইনশাল্লাহ। আর তোমরা জানো যে আমরা তোমাদের জন্য অনেক ডিজাইনস করেছি, অনেক আমি তোমাদের জন্য যা যা করেছি আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে প্যাসেজ পেয়ে গেছো পেইড ব্যাচে। তোমরা প্যাসেজ পাওয়ার পরে প্যাসেজ কিভাবে পড়বে সেটা পেয়েছো, প্যাসেজ আসবেই। আমি বলেছি যে প্রত্যেকটা অনুষদে প্যাসেজ আসবে, প্রত্যেকটা অনুষদে একটা করে দুইটা করে লিটারেচার আসতে পারে, সি ইউনিটে বেশি আসতে পারে। এরপরে গ্রামার তো পাবেই, প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং আসবেই, সিনোনিম অথবা অ্যান্টোনিম হয়তো বা তোমার যাদের একটু দুর্বল আছে। তাছাড়া তোমাদের যারা লিজেন্ড কেয়ারে তারা কারো কোনো দুর্বলতা ইনশাল্লাহ নাই বললেই চলে, আমার যেটা মনে হয়। ওকে, ইউ এর উচ্চারণ হইলে অপশনস হবে ইউ এর মতো যদি উচ্চারণ হয় ওয়ান অথবা ইউনিভার্সিটি তাহলে এ হয়, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ওয়ান আইড ম্যান, রাইট? এ ইউনিট অফ টেম্পারেচার, এটা দিলাম কেন আমি জানি না। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট এন অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ না? এই হোস্টেলের সাথে আইএনজি যুক্ত করা যায় কিনা দেখো, হোস্টেল, হোস্টেলিং, তারপরে দেখো ট্যান্টেলিক, রাইট? এখানে সে আইএনজি যুক্ত করো, এডুকেশনের সাথে আইএনজি যুক্ত করো, ডিফেন্ডের সাথে আইএনজি যুক্ত করো, দেখো কোনটা অর্থবহুল হয়েছে। দেখবে অ্যাডজেক্টিভের সাথে জীবনেও আইএনজি যুক্ত করতে পারবে না, বলছে অ্যাডজেক্টিভ না কোনটা, এটার সাথে আইএনজি যুক্ত করা যায় না মানে অ্যাডজেক্টিভ, এটাতে যায় না তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটাতে যায় না তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটাতে আইএনজি যুক্ত করা যায়। আইএনজি যুক্ত করা যায় হচ্ছে ভার্বের সাথে, ভার্ব ছাড়া অন্য কারোর সাথে আইএনজি তুমি যুক্ত করতে পারবে না। তার মানে ডিফেন্স শব্দটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বাকি সবগুলো অ্যাডজেক্টিভ। দ্য আনসার গোজ টু অপশন নাম্বার সি। আই ডোন্ট মাইন্ড, যদি কোথাও মাইন্ড শব্দটা পায় তাহলে সোজা ভার্বের আইএনজি হবে, আর উড রাদারের পরে হবে বেস ফর্ম, সুতরাং ওয়াকিং অ্যান্ড গেট হবে। আই ডোন্ট মাইন্ড ওয়াকিং হোম বাট আই উড রাদার গেট। সো উড রাদারের ব্যবহার শিখলাম এবং মাইন্ডের ব্যবহার শিখলাম। উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড বা আই ডোন্ট মাইন্ড, মাইন্ড শব্দটা যদি কোথাও থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মাইন্ডের পরে জিরান্ড হয়, আর উড রাদারের পরে বিআর ইনফিনিটিভ হিসেবে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে আমরা চলে যাব এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্নে আমরা চলে যাই বাই প্লাস টাইম ফিউচার পারফেক্ট টেন্স। বাই প্লাস টাইম যদি হয় ফিউচার পারফেক্ট টেন্স, বাই প্লাস টাইম মানে সময়টা এখনো আসেনি, আসবে। বাই প্লাস টাইম ফিউচার পারফেক্ট টেন্স, তার মানে হবে বাই 2026 আই উইল হ্যাভ গন টু অ্যাব্রড। ও গন টু হবে না, আবার গন অ্যাব্রড, ABROAD। গোয়ের পরে অ্যাব্রড হলে টু বসে না, গোয়ের পরে অ্যাব্রড হলে টু বসে না। তাহলে লক্ষ্য করে যদি আমি দেখি বাই প্লাস টাইম মানে সময়টা এখনো আসে নাই, তার মানে ফিউচার ইন দ্য পারফেক্ট তোমাকে করতে হবে, ফিউচার পারফেক্ট করতে হবে। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এর পরে V3, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এর পরে V3। সো দ্য আনসার গোজ টু অপশন নাম্বার এ। এরপরে আমরা চলে যাই নিপা সিমস। সিমসের পরে আমি তোমাদের বলি সিমস, SEEM, সিম, রিমেইন, তারপরে হচ্ছে লিসেন, তারপরে হচ্ছে ওয়ান্ট, ওকে, LISTEN, লিসেন, তারপরে হচ্ছে মনে করো আছে কি SUGGESTE, সাজেস্ট, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলোর পরে ভাইয়া 2+ ভার্ব হয়, এগুলোর পরে 2+ ভার্ব মানে ইনফিনিটিভ হয়। সিমস টু ডু, ওয়ান্ট টু ডু, লিসেন টু,
লিসেন টু বি কেয়ারফুল, তারপরে হচ্ছে কি আছে এখানে সাজেস্টেড টু ডু, তারপরে ইম্পর্টেন্ট টু মেক, ইম্পর্টেন্ট টু ক্রিয়েট, তার মানে এগুলোর পরে টু প্লাস ভার্ব হয়। এখন সিমস এর পরে তাহলে টু প্লাস ভার্ব কোথায় আছে? এখানে এটা কাটলাম, এখানে এটা কাটলাম, টু এর পরে আবার আইএনজি দেওয়া আছে, এখানে আছে টু এর পরে ভার্ব আর V3। তো এখানে যেটা করছে টু এর পরে হ্যাভটা বসেছে বেস ফর্ম হিসেবে, আমরা জানি হ্যাভ বেস ফর্ম, সিমস টু হ্যাভ, সো টু এবং হ্যাভ সিমস এর ব্যবহার করা শেষ। এখন হ্যাভের পরে আরেকটি ভার্ব আসলে কিন্তু V3 হবে, তাই এখানে ট্রাইডটা পরবর্তীতে V3 হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নিপা সিমস টু হ্যাভ, এটা টু প্লাস V1 মানে ইনফিনিটিভ, হ্যাভের পরে আরেকটি ভার্ব আসার কারণে V3 হয়েছে। সো সিমস ওয়ান্ট এগুলোর পরে টু প্লাস ভার্ব হবে, টু প্লাস ভার্ব হবে। ক্লিয়ার কিনা এটা? এটা সবার কাছে ক্লিয়ার কিনা? 53 আনসার করতে যে কারো কাছে কোনো রকমের হ্যাসেল আসতেছে কিনা একটু জানাও। 53টা কি সবার কাছে ক্লিয়ার? টু ট্রাইং হবে না সুমাইয়া ইসলাম, টু হ্যাভ ট্রাইড এটাই ভুল করবে, হ্যাঁ। এবং তুমি দেখবা কমন টপিক বা তুমি ভুল করেছো ওই প্রশ্নটা কোনো একটা সিলি মিস্টেকের কারণে। আমি এটা এরকম প্রশ্ন দিয়েছি কেন? কারণ তোমার টপিকটা কমন আসছে এবং তুমি ওই টপিকের প্রশ্নটা যদি ভুল করে ফেলো, এরকম সামান্য জাস্ট কিছু মানে কমন সেন্স কাজে লাগালে এখানে হয়তো যে সিমসের পরে টু প্লাস ভার্ব, টু আইএনজি আছে, সেটা তো হওয়ারই কথা না। টু হ্যাভ এখানে বেস ফর্ম, টু হ্যাভের পরে ট্রাইড, এটা V3 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আসো আমরা চলে যাই, আমরা আরো প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। হোয়েন এর পরে কথাটা যদি চিরসত্য কথা হয় বা ইফের পরে, তাহলে দুই দিকেই প্রেজেন্ট টেন্স করার নাম জিরো কন্ডিশন, বা দুই দিকেই প্রেজেন্ট টেন্স করতে হয়। সো পানি যদি ফ্রিজ করি এটা আইস হবেই, 100% হবে, এটা চিরসত্য কথা, সুতরাং এক্ষেত্রে হবে দুই দিকেই প্রেজেন্ট টেন্স। হোয়েন ওয়াটার, ওয়াটার হচ্ছে আমরা জানি আনকাউন্টেবল নাউন, ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হবে, ফ্রিজেস হবে, ফ্রিজেস হবে প্রেজেন্ট টেন্সে, ফ্রিজেস ভার্বের সাথে এস লাগালে সিঙ্গুলার হয়। সো আনসার গোজ টু অপশনস নাম্বার বি। আই উড রাদার দ্যাট, উড রাদার থাকলে বেস ফর্ম হয়, উড রাদার দ্যাট এর পরে যদি সাবজেক্ট আসে, উড রাদার দ্যাট এর পরে যদি সাবজেক্ট আসে তাহলে পরবর্তী ভার্বটা V2 হয়। উড রাদারের পরে উড রাদার থাকলে এখানে ভার্বের বেস ফর্ম হয়, উড রাদারের পরে যদি একটা দ্যাট আসে, সাবজেক্ট আসে, তাহলে পরবর্তী ভার্বটা V2 হয়। উড রাদার দ্যাট বলতে পরের কাজটা পাস্টে হয়েছে এমন বোঝায়। সো স্পোক এখানে হবে কি স্পোক। এরপরে আমরা চলে যাচ্ছি রুমানা ফিনিশড, ফিনিশড, স্টপ, এনজয়। কয়েকটি শব্দ লিখে দেই, এনজয়, স্টপ, তারপরে লাইক আছে, লাইকের পরে টু প্লাস ভার্ব হয়, আইএনজি হয়, তারপরে আছে ডিসলাইক, ওকে ডিসলাইক, তারপরে আছে হচ্ছে অ্যাভয়েড, তারপরে আছে হলো ফিনিশ, FINISH ফিনিশ, তারপরে আছে MIND মাইন্ড, তারপরে আছে MISS মিস। কিছু শব্দ আছে এরকম যেই শব্দগুলোর পরবর্তী ভার্বটা জিরান্ড হয়। সো ফিনিশড রাইটিং, ফিনিশড রাইটিং, রাইট, ফিনিশের পরে ভার্বের আইএনজি হবে। যদি এরকমই একটি আসে প্রশ্ন, এনজয় রাইটিং, এনজয় স্পিকিং, মিস আন্ডারস্ট্যান্ডিং, স্টপ ওয়াচিং, স্টপ ডুইং, স্টপ কোয়ারেলিং, লাইক ডিসকাসিং হিনিয়াস পলিটিক্স, ডিসলাইক ডিসকাসিং, অ্যাভয়েড স্মোকিং, ফিনিশ, তারপরে মাইন্ড, উড ইউ মাইন্ড ডুইং। সো এগুলোর পরে পরবর্তী ভার্বটা আইএনজি আসে। ওকে, এরপরে হোয়েন এ ম্যান টেন্টেড টু নো হাউ আই হ্যাড গট কন্ট্যাক্ট নাম্বার। লক্ষ্য করে দেখবো আমরা এখানে আছে কি কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার শব্দটা একটা নাউন, নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা পসেসিভ প্রোনাউন হয়, পসেসিভ প্রোনাউন হিসেবে হিজ বসে, পসেসিভ প্রোনাউন হিসেবে হিজ বসে। তাহলে একটা উত্তর কাটলাম, এখানে আছে হিজ, এখানে আছে হিজ, এখানে আছে হিজ, হিজ কন্ট্যাক্ট নাম্বার। এখানে আছে প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে, তাহলে হিম হবে, তাহলে হিজ কন্ট্যাক্ট নাম্বার এবং প্রেপোজিশনের পরে হিম হবে, হিজ কেটে দিলাম, হিজ কেটে দিলাম, হিম। সো আনসার গোজ টু অপশনস নাম্বার বি। এটা পরে আরো ভালোভাবে দেখে নিলে মাথার উপর দিয়ে যাবেন ইনশাল্লাহ। accustomed to with a view to, object to, period to, get used to, become used to, is used to এর পরে পরবর্তী ভার্বটা আইএনজি হয়, পরবর্তী ভার্বটার আইএনজি হয়। সো accustomed to getting up late in the morning, so she is accustomed to getting up options number B. The cat is running after the cat, এই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ভাইয়া আমি বলতেছি যে বিবিএ তে এবং বি ইউনিটে আসবে, সি ইউনিটে আসতে না পারে, কিন্তু বিবিএ এবং বি ইউনিটে আসতে পারে, আসবে, এবং ন্যারেশনও তাই।
সো এটা আমি মনে হয় যে এটা একেবারে সহজ, এবং এটা পড়াইছে যেভাবে সেভাবে করে নিলেই হবে, এবং ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ সেটাও করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স এখানে দেওয়া আছে, এটাও আসার সম্ভাবনা আছে। এই যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এখানে আছে, দি ডক্টর সাজেস্টেড দ্যাট দেখা মানেই সাজেস্টেড দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট, আর্জ দ্যাট, এগুলা মানে প্রপোজ দ্যাট মানে সাবজাংটিভে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। গ্যালিভার্স ট্রাভেলস রিটেন বাই জোনাথন সুইফট, গতকালকে পড়াইছিলাম গ্যালিভার্স ট্রাভেলস ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট। এরপরে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বা ড্যাফোডিল নামক কবিতাটা লিখেছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে দ্য ইপিক ইলিয়েড ওয়াজ রিটেন বাই হোমার। এরপরে হুইচ ওয়ান অফ দ্য শেক্সপিয়ারস প্লে, শেক্সপিয়ারের নট শেক্সপিয়ারস প্লে, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, টেম্পেস্ট, শুধু ডক্টর ফস্টাস লিখেছে ক্রিস্টোফার মার্লু, এটা পড়াই দিছি আপনাদেরকে। ফাইন্ড আউট দ্য অড ম্যান আউট, শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লু জ্যাকোবিয়ান যুগের না, জ্যাকোবিয়ানটা এখানে অড ম্যান আউট কিভাবে হবে সেটা শিখাই দিছি। চার্লস ডিকিন্সের গ্রেট এক্সপেকটেশনস, মবি ডিক, হারম্যান ম্যালভেইলি, আইফোন ইজ মেড অ্যাপল, মেডের ব্যাপারটা একটু বলে দিলে আপনাদের সবার খুবই ক্লিয়ার হবে। MADE, মেড ইন প্লাস দেশ। আমরা জানি যে কোনো কিছুই মেড ইন, কাপড় চোপড় হলে বাংলাদেশ হয়, আর যদি কোনো ইলেকট্রনিক্স পণ্য হয় তাহলে চায়না হয়, মেড ইন চায়না। আর মেড ইন বাংলাদেশ, আমি অনেক জায়গায় মেড ইন বাংলাদেশ দেখছি, ইন্ডিয়াও আছে। সো দেশের নাম থাকলে ইন হয়, যদি হয় মেড বাই তাহলে কোম্পানির নাম থাকে কোম্পানির নামে বাই হয়, মেড বাই অ্যাপল, মেড বাই হচ্ছে স্যামসাং, মেড বাই সিম্ফনি, এমনটা হয়। যদি থাকে মেড ফ্রম হলে যেখান থেকে তৈরি হয়েছে সেই উপাদান দেখা যায় না, উপাদান দেখা যায় না। যেমন আমি যদি বলি যে এই গ্লাসটা তৈরি হয়েছে সিলিকন দিয়ে, সিলিকন দেখা যাচ্ছে না, তাহলে দ্য গ্লাস ইজ মেড ফ্রম সিলিকন। আর যদি বলি মেড অফ মানে হচ্ছে দেখা যাবে, এই যে কলমটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বা মেটাল দিয়ে তৈরি, এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, ওকে। সো মেড অফ মেটাল, এই যে মেটালটা আমি দেখতে পাচ্ছি, যদি দেখতে পাই তাহলে অফ, দেখতে না পাইলে ফ্রম, কোম্পানির নাম আসলে বাই, আর দেশের নাম আসলে ইন, যেহেতু এখানে কোম্পানির নাম আসছে, সো দ্য আনসার গোজ টু অপশন নাম্বার বি, বাই। হয়রান হয়ে গেছে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, অবশ্যই কারেক্ট সেন্টেন্স আসবে। যদি রোডের তুলনা করতে হয় রোডের সাথে তুলনা করতে হবে, আর যদি রোডের তুলনা না আসে সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করব যে সেটা ইলজিক্যাল কম্প্যারিজন কি না। ইলজিক্যাল কম্প্যারিজনের দুটো শব্দ আসে, সেটা হলো দ্যাট অফ অথবা দোজ অফ। দেখবো এখানে রোডসের সাথে তুলনা করছি, তার মানে দোজ অফ আসবে। রোডসের সাথে যেহেতু তুলনা করতেছি, সো দোজ অফ, এবং দোজ অফ আছে এখানে এবং এখানে। আমরা দেখব রোড এখানে ভার্ব, এবং রোডের জন্য কখনো ইজ হবে না, সো এখানে দোজ অফ থাকলে অপশনস ডি কাটা, এবং তাহলে অপশনস বি হবে আমার এটার উত্তর। ওকে ফাইন, এরপরে আমরা চলে যাই। হি ইজ এ মোস্ট পারফেক্ট জজ, মোস্ট এবং পারফেক্ট একসাথে বসানো একেবারে মূর্খতা। মোস্ট পারফেক্ট এগুলা একসাথে বসানোকে রিডান্ডেন্সি বলে। সিগনিফিকেন্ট, তারপরে হচ্ছে ইনাফ সিগনিফিকেন্ট, এগুলা বসানো। টুগেদার উইথ, তারপর রিপিট এগেইন, টুইন ব্রাদার, হ্যাঁ কাজিন ব্রাদার, এগুলো বসানো মুখে মুখে ঠিক হলেও এগুলো বসানোকে বলা হয় ইমপারফেক্ট। সো হি ইজ এ পারফেক্ট জজ, এখানে এস পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট, এগুলো কোনো কিছু বসালেই এটা ভুল হবে। হি ইজ এ পারফেক্ট জজ, ওকে। প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করতে হবে। যেই সেন্টেন্সটা প্যাসিভ মুডে আছে সেটা ট্রানজিটিভ ভার্ব। যেই সেন্টেন্সটা প্যাসিভ মুডে আছে, এই সেন্টেন্সটা আছে হচ্ছে প্যাসিভে, এই সেন্টেন্সটা আছে হচ্ছে প্যাসিভ মুড। যেই সেন্টেন্স প্যাসিভ হতে পারে সেটা হবে ট্রানজিটিভ। যেই সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাবে, প্যাসিভ, যেমন আমি যদি বলি রাইস ইজ EATEN, ইটেন বাই মি, আমরা অনেক পড়ছি না এটা। এই ইটেন এটা কি ভার্ব হিসেবে আছে? 100% এটা ট্রানজিটিভ ভার্ব। সো বিয়ার বর্ন, এখানে ওয়াজ বর্ন, এটা প্যাসিভ মুডে আছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব, 100% ট্রানজিটিভ ভার্ব। অনেক বই এটা ইনট্রানজিটিভ দেওয়া আছে, এই 1980 দেখে এটা ভুল। যেই সেন্টেন্সটা আপনি প্যাসিভ মুডে আছে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবেন। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ লাই, এটা একটু সবাই লিখে নিব, LI। এই পরীক্ষার্থী ওইদিকে কেউ আছো? পানি নিয়ে আসো তো আমার জন্য একটু, ভাইকে একটু পানি খাওয়াও। LIE লাই, লাই, লে, লেইন,
এটা হলো শয়ন করা, শয়ন করা, লাই লে লেইন। আর যদি বলি LAILIE মিথ্যা বলা, তাহলে LEID লাইড, LEID লাইড, এটা মিথ্যা বলা, এটা হলো মিথ্যা বলা অর্থে মিথ্যা বলা। এখন আমরা লক্ষ্য করি লাই শব্দটাতে বলে নাই যে এখানে মিথ্যা কিনা। এখন আমরা যদি আসি এখানে LAID লাইড, এটা তো একেবারেই বানানি ভুল আছে, সো ডি নাম্বারটা কাটলাম বানান ভুল থাকার কারণে। এখন লাইয়ের জন্য পাস্ট চাইছে, সো লে উত্তর হবে, লেইড উত্তর হবে। এখন আমরা যদি দেখি লাই লে আছে, লেইড আছে, দুইটাই আছে, তাহলে সি কাটা, দুইটাই উত্তর হবে। এখন যদি এখানে বলা হয় লাইয়ের পরে শয়ন করা অর্থে, তাহলে উত্তর হবে লে। লাইয়ের জন্য যদি মিথ্যা অর্থে ব্যবহার হয় তাহলে উত্তর হবে লেইড। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, লে উত্তর করেছো অনেকে। হ্যাঁ, LIED বানান ভুল লিখেছি কেন? LIED, LIED, হ্যাঁ লাইড, লাইড লাইড। ওকে, ক্লিয়ার ভাইয়া? আর কয়টা আছে প্রশ্ন? 25টা, শেষ করে দিই। হ্যাঁ, আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ওয়াটার ইজ ইউজড অ্যাজ এ, কি বলছে, ভার্ব, রাইট? এই যে ওয়াটারিং, এটাই ভার্ব। এই পরের ওয়াটার এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসেবে, ওয়াটার বোতল। আমরা একটু প্রশ্নটাকে এক্সপ্লেন করি, এই টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো এখানে ওয়াটারিং আছে, এখানে ওয়াটার ব্যবহার হয়েছে ভার্ব হিসেবে। আচ্ছা, এখানে আছে দেখো উইথ ওয়াটার, এই 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 চিহ্ন দিয়ে যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা অ্যাডজেক্টিভ, এই চিহ্ন দিয়ে যদি এখানে দেওয়া থাকে। এরপরে দেখো আছে রানিং ওয়াটার অ্যান্ড কোল্ড রানিং ওয়াটার, এখানকার এই ওয়াটার হিসেবে কাজ করেছে হচ্ছে নাউন হিসেবে, ঠিক আছে? এখানে যদি বলি যে ওয়াটার প্রুফ জ্যাকেট, ওয়াটার প্রুফ এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ওয়াটারিং। ওয়াটারিংটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাই হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দা। মেক এখানে পজিটিভ ভার্ব, মাই মাদার মেক্স মি টেক, মেক আছে, মি টেক পজিটিভ ভার্ব। এরপরে হেলেন লার্নড টু রিড অ্যান্ড রাইট কোয়াইট, ভার্বের পরে অ্যাডভার্ব বসে, ভার্বের পরে বসে অ্যাডভার্ব, আমরা এটাও জানি। এবং লেট লি কখনো হয় না, হয় লেট। লেটের সাথে এলওয়াই যুক্ত করলে অর্থ নেগেটিভ হয়ে যায়, লেটের সাথে এলওয়াই ব্যবহার করে অ্যাডভার্ব হয়, নেগেটিভ হয়। লেটের জন্য অ্যাডভার্ব লেট, ভার্বের পরে বসে অ্যাডভার্ব এবং এখানে বসবে LATE লেট। এখন আমার হাতের লেখা সবই ভুল হতে থাকবে। এরপরে আমরা যদি যাই ডিড কামাল, আমরা কোনো বাক্যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দেখতে পাই কখন কামালের আগে ডিড আসছে, তার মানে ইনভার্সন। ইনভার্সন তার মানে ইনভার্সন, দেখার সাথে সাথে মুখস্থ থাকতে হবে। দ্যাট মিনস এটা ইনভার্সন। ইনভার্সন মানে হোয়েন না, ইনভার্সন মানে অনলি, ইনভার্সন মানে অনলি আফটার, অনলি প্লাস প্রেপোজিশন মানে ইনভার্সন। আবারও বলি, এই প্রশ্নটা দেখার সাথে সাথে আমার ভাবতে হতো ডিড কামাল আছে, কামালের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, তার মানে এটা ইনভার্সন। ইনভার্সনে বসে অনলি আফটার অথবা নেগেটিভ শব্দ, সো অনলি আছে যেহেতু উত্তর হবে অপশন নাম্বার সি। এরপরে ওয়েল, ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব অ্যান্ড সো ডিসক্রাইবস, যদি ওয়েল অ্যাডভার্ব হয় তাহলে কাকে ডিসক্রাইবস করবে বলেন তো? ভার্বকে। বাট হোয়েন ইট রেফার্স, হয়তো ফেরার্স হয়ে গেছে, হোয়েন ইট রেফার্স টু হেলথ ইট ক্যান বি অ্যান অ্যাডজেক্টিভ। কিন্তু যদি হোয়েনটা এই ওয়েলটা হেলথের জন্য বোঝায় তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হলে ডিসক্রাইবস করে কাকে? নাউনকে। তার মানে বলছে ওয়েল শব্দটা হতে পারে অ্যাডভার্ব এবং হতে পারে অ্যাডজেক্টিভ, দুইটাই। অ্যাডভার্ব হলে ভার্বকে বিশেষায়িত করে, অ্যাডজেক্টিভ হলে নাউনকে বিশেষায়িত করে। সো এই গ্যাপগুলোতে বসবে, একটা হবে ভার্ব, একটা হবে নাউন। ভার্ব এবং নাউন, বুঝতে পারলেন কিনা একটু জানান। আনসার গোজ টু অপশন নাম্বার ডি। বুঝতে পারলেন কিনা একটু জানান, বুঝতে পারলেন কিনা জানান, এটা বুঝতে পারলেন কিনা একটু জানাবেন সবাই। চলে যাই এরপরের প্রশ্ন। সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে, more than ever before, never before have, in the past there never have, এখানে আছে বানান কিছু ভুল হয়েছে, formerly they never were, so many people been out of work as today। আমরা যদি একটু এই প্রশ্নটাকে অ্যানালাইসিস করি, এখানে many people হচ্ছে সাবজেক্ট এবং many people সাবজেক্টের আগে বসেছে have,
তার মানে হ্যাভটা সাবজেক্টের আগে চলে আসছে, প্রশ্ন টপিক বানায় নিতে হবে। হ্যাভ চলে আসছে মানে এটা হচ্ছে অবশ্যই হবে ইনভার্সন, অবশ্যই ইনভার্সন হবে। ইনভার্সনে নেগেটিভ শব্দ বসে। আমরা দেখবো বাক্যের শুরুতে নেগেটিভ শব্দ কোথায় আছে, সেটাই হবে উত্তর। বাক্যের শুরুতে নেগেটিভ শব্দ আছে নেভার। সো দ্য আনসার গোজ টু 81 নম্বরের উত্তর বি হবে। 81 নম্বরের আনসার হবে অপশন নাম্বার বি। চলেন আমরা এরপরে চলে যাই। নট আনটিল, এটাও হবে অবশ্যই হচ্ছে নট আনটিল দ্বারা বাক্য শুরু হয়েছে ইনভার্সন। এখানে নট আনটিল দ্বারা শুরু হয়েছে ইনভার্সন হবে। ইনভার্সন হলে সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে। দেখার সাথে সাথে এগুলো উত্তর করতে হবে 2, 4, 5 সেকেন্ডের মধ্যে। দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা সাবজেক্ট, এন্টারপ্রেনার হচ্ছে এখানে সাবজেক্ট। এন্টারপ্রেনার একজন মানুষ, একজন, সো সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়, ক্লাস 6 এর শেখা। সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়। ওকে, ডিজার্ভস। চলেন এরপরে চলে যাই। নাইদার অফ, আইদার অফ এগুলো যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। নাইদার অফ, আইদার অফ যদি থাকে ভার্ব হয় সিঙ্গুলার। নাইদার অফ, আইদার অফ যদি থাকে ভার্ব হয় সিঙ্গুলার। আপনাদেরকে কিছু মেসেজ দিব, এই যে আর মাত্র কয়টা প্রশ্ন আছে, 16টা প্রশ্ন, দ্রুত শেষ করে দেই। ওয়ান্টস হবে এটার উত্তর, আমি জানি এগুলো আপনারা পারবেন। মেনি এ ম্যান, মেনির পরে যদি এ ম্যান থাকে সিঙ্গুলার, মেনির পরে এ ম্যান থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। অপশনস থেকে খুঁজে বের করেন সিঙ্গুলার ভার্ব কোনটা, অপশনস থেকে খুঁজে বের করতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা। গেট, এটা প্লুরাল হিসেবে আছে। হ্যাভ প্লুরাল হিসেবে আছে। আর প্লুরাল হিসেবে আছে। আনসার গোজ টু অপশনস নাম্বার ডি। মেনি এ থাকলে সিঙ্গুলার হয়। দ্য মিটিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড, দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড, হ্যাজ বিন পোস্টপন্ড। ওকে, তারপর আমরা যদি চলে যাই 1/3, যদি ভগ্নাংশ থাকে, ফ্র্যাকশন থাকে, এর পরেরটা হয় মূল সাবজেক্ট। স্টুডেন্টস এখানে আছে প্লুরাল, এখানে যদি সিঙ্গুলার থাকতো সিঙ্গুলার হতো, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব হবে প্লুরাল। প্লুরাল ভার্ব খুঁজে বের করব। এস আছে মানে সিঙ্গুলার। ডু এখানে প্লুরাল, সরি ডু প্লুরাল, আর প্লুরাল, ইজ সিঙ্গুলার। তাহলে আর হবে নাকি ডু নট? দুইটাই হবে, দুইটাই হবে, দুইটাই এটার অর্থগত দিক থেকে কারেক্ট। 1/3 of the students are present in the class, 1/3 of the students do not present in the class, both are the right answer. বাট এই ধরনের প্রশ্নে উপরেরটা উত্তর করে দিবেন, ঠিক আছে? আমি বলবো না যে টিচার যদি নিচেরটা চায় নিচেরটাই, নেগেটিভটা একটু কমই, কারণ এখানে উপস্থিত থাকার কথা বলেছে। হ্যাঁ, যে 1/3 of the students are present in the class, আবার প্রেজেন্ট নাই এটাও বলতে পারতো, যেহেতু নাইটা একটু সম্ভাবনা দূরে, তাই এটা আমরা পরে করব। আচ্ছা, আমাদের আরো তাড়াতাড়ি প্রশ্ন সলভ করতে হবে। নাইদার সুফিয়া নর, এখানে সুফিয়া না আই, এখানে নরের পরেরটা সাবজেক্ট, আই হলো সাবজেক্ট। এরপরে বলেছে অ্যালং উইথ, অ্যালং উইথ এর আগেরটা সাবজেক্ট, এটা আমরা জানি। তারপর ইউনিভার্সিটি শুড নেভার বি মেড, মেডিসিন অর্গানাইজেশন, কালেক্টিং। আচ্ছা, অর্গানাইজেশন এবং কালেক্টিং বলেছে, তাই না? কালেক্টিং দ্য, আচ্ছা মেড, এটা হবে মেড ইনটু, মেড ইনটু, এটা হবে মেড ইনটু অর্গানাইজেশন ফর কালেক্টিং, এখানে হবে ফর, আর এখানে হবে মেড ইনটু, এখানে হবে মেড ইনটু। ওকে, আচ্ছা দেখেন এখানে মেকানিক্যাল অর্গানাইজেশন বলেছে, কোনো কিছুর উপাদান তৈরি করা বোঝায় নাই, তার মানে এখানে অফ হবে না, এখানে আদার দেন তো হবে না, যেটা তৈরি হয়েছে সেটার উপাদান বোঝা যাচ্ছে না এমনও কিছু বোঝায় নাই। আচ্ছা, তাহলে কি হবে? এই যে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, মেকানিক্যাল অর্গানাইজেশনটা তৈরি করা হয় নাই বোঝাতে ইনটু ব্যবহার হয়েছে, এবং ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, নলেজের জন্য। সো দ্য আনসার গোজ টু অপশন নাম্বার ডি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, এরপরে আছে কি এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম, বি অ্যাওয়্যার, এখানে কি আছে? এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম, বি অ্যাওয়্যার। আচ্ছা, দুইটা হলো কিভাবে? এখানে বি অ্যাওয়্যার অফ হবে 100%, বি অ্যাওয়্যার অফ আমরা কেটে দেই, এখানে ইন আছে, এটা কাটা, অ্যাট আছে, এটা কাটা, তাহলে অবশ্যই বি অ্যাওয়্যার অফ একটা পাইছি। এখন আমরা দেখব যে আস্কিং দেম, বি আস্কিং দেম টু, আস্ক টু, আস্ক ফর। দেখেন এখন এখানে এটার জন্য বসান, আস্ক টু হবে নাকি আস্ক ফর, কোনটা হবে?
যদি 2 হয় তাহলে উত্তর ডি, যদি 4 হয় উত্তর এ হবে। অবশ্যই আস্কিং ফর সামথিং, আস্কিং ফর কোনো কিছু চাওয়া, এডুকেটিং পিপুল অ্যান্ড আস্কিং দেম ফর বিওয়্যার অফ দ্য ইরেটিক। এই যে এরকম করে যদি আপনার অভ্যাস থাকে করার, আপনি উত্তর করতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু উত্তর করতে পারবেন। ওকে, ডাইজ ফর শোর, ডাইজ আপ, ডাইজ অন দ্য শোর, অন দ্য শোর, অন দ্য শোর, এটা আমরা অন দ্য শোর, রাইট? ডাইজ অন দ্য শোর, এটা আপনারা সহজে এটা করতে পারবেন। ওকে ওকে, ডাইজ অন দ্য শোর, টু হিজ বডি টু গ্রেভ, টু গ্রেভ, অন দ্য শোর টু গ্রেভ। আমার মনে হয় ভাইয়া এগুলো আপনারা পারবেন এবং আপনারা এগুলো করবেন। আমি এরপরে আমি যেটা বলে দেই যে এখানে একটা প্রশ্ন আছে, এটাই করতে চাচ্ছিলাম আমি। যাওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, যদি প্রেপোজিশনাল ফ্রেজ হয়, প্রেপোজিশনাল ফ্রেজ, উত্তরে যদি প্রেপোজিশনাল থাকে উত্তর প্রেপোজিশনাল হবে। এখন দেখেন ইন নভেম্বর, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, তাই না? কিন্তু ইন নভেম্বর দ্বারা কিন্তু একটা সময়ও বোঝানো হয়েছে। সময় বোঝালে কিন্তু আবার এই অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়। তাই অপশনসে প্রেপোজিশনাল এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইটাই যদি দেওয়া থাকে উত্তর অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে, কারণ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা প্রেপোজিশনাল ফ্রেজ না, কিন্তু সকল প্রেপোজিশনাল ফ্রেজ আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে যেই ফ্রেজগুলো তৈরি হয় সেগুলো দ্বারা কোনো একটা স্থান অথবা সময় বোঝানোর কারণে প্রেপোজিশনাল ফ্রেজটা সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, তাই উত্তর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ইফ ইউ মেক এ প্রমিস, যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স হয় সোজা সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইফ যুক্ত কোনো সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পিপুল লিভিং ইন দ্য রিভার ব্যাঙ্ক, ওই রিভার ব্যাঙ্ক পিপুল, যদি আমরা জানি যে নাউনের পরে যদি কোনো কিছু বসে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। অ্যান্ড লাস্ট কোশ্চেন, আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, যদি ভার্বের পরের এই জায়গাটাকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এটা বানাতে পারেন তাহলেই হবে, অথবা ইট বানাই দেন, এখানে ইট ধরেন, ইটের জায়গাটা বসান, যদি বসান হোয়ার হি, LIVES, হোয়ার হি লিভস ইজ KNOWN, known to me, তার মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এটাকে বানানো যায়, যেটা বানানো যাবে সেটা হবে নাউন ক্লজ। সেটা কি হবে? নাউন ক্লজ। তাহলে একে ধারে আমরা ক্লজ করেছি, একে ধারে আমরা সব পড়েছি, তাই রাইট? এর মধ্যে কিছু লিটারেচারও আছে। এখানে কিছু প্রশ্ন আমি বাদ দিয়েছি, যেমন দি আমব্রেলা হুইচ হ্যাজ, এটা আপনারা একটু করবেন। এখন শেষ সময়, সবার একটা কমেন্টস হলে অনেকগুলো কমেন্টস পড়বে। আমব্রেলার পরে হুইচ আছে, আমব্রেলা হচ্ছে একটা নাউন ওয়ার্ড, নাউনের পরে যদি কোনো ক্লজ আসে, যদি অ্যাপোজিটিভ না হয়, চোখ বন্ধ করে সেটা কি হবে সেটার একটু উত্তর করেন। যারা আছেন সবাই উত্তর করবেন এটা। 95, কোয়েশ্চেন নাম্বার 95, নূর মোহাম্মদ চৌধুরী সাকিব, ওয়েলকাম 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 টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আসেন, পরীক্ষা দেন, সুন্দর একটা রেজাল্ট করেন, এটাই আমাদের চাওয়া। অ্যান্ড মেনি মেনি হ্যাপি উইশেস ফর এভরিবডি। সবাই ভালো করবেন। আজকে কিন্তু আমি কোনো কথা বলি না এক্সট্রাস, অ্যান্ড আজকে আমার যেহেতু 100 প্রশ্ন সলভ করতে হয়েছে, জাস্ট আমি টাইম নিয়েছি 1 ঘন্টা সামথিং, আর মনে হয় কোনো সময় নেওয়া আমার জন্য উচিত হবে না। এখন আমি যেটা করতে চাই সেটা হলো আপনাদের জন্য কয়েকটা মেসেজ দিয়ে যেতে চাই। হ্যাঁ, সেটা হলো সাইকোলজিক্যালি একটা বিষয় মাথায় রেখে যাবেন যে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে আলাদা হবে, এবং আপনারা আলাদাভাবেই পড়েছেন এবং আপনারা খুব ভালো করবেন, এই কনফিডেন্টটা প্রথমত ইম্পর্টেন্ট। আবার ওভার কনফিডেন্ট খুব খারাপ করে দিবে, ঠিক আছে? আবার এখানে যেহেতু নেগেটিভ মার্কিং একটু কম, সো এই বিষয়টা একটু মাথায় রাখবো। আর পরীক্ষার আগে আমি কি করব এই সমস্ত বিষয় নিয়ে, 55 মিনিটের পরীক্ষা, কোন প্রশ্নে কতটুকু সময় দিব, কোন প্রশ্নগুলো আমি স্কিপ করে দিব, কোন প্রশ্নগুলো আমি প্রথমেই দাগায় ফেলবো। আপনি দেখবেন 40টা প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো একেবারেই খুবই নাইস কোয়েশ্চেন, কিন্তু এটাতে চান্স হবে না। জাহাঙ্গীরনগরে 80তে 40 পাওয়া মানে 50%-এ কখনো চান্স হবে, 60% প্লাস হইতে হবে। 60% প্লাস মানে হলো প্রায় 50 প্লাস মার্কস। কিন্তু যদি প্রশ্ন খুবই কঠিন হয় তাহলে আবার 40-এও চান্স হতে পারে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে প্রথমে দাগানোর সময় আপনার 40টাও দাগাইতে পারেননি, তার মানে আপনার প্রশ্ন প্রচুর কঠিন হয়েছে। এখন এটা ডিপেন্ড করবে, কারোর জন্য প্রশ্ন আপনার ধরেন একটা নাটকের নাম আসছে যে এটা কে লিখেছে, এখন আপনার কনফিউজড হয়ে গেছেন এটা রবীন্দ্রনাথ নাকি জসিমউদ্দিন নাকি কাজী নজরুল ইসলাম। যদি প্রশ্নটা কমন হয় আর আপনার কনফিউশন হয়ে গেলে কিন্তু প্রশ্ন কঠিন হয় নাই, প্রশ্ন সহজই হয়েছে, আপনি কনফিউজড হয়ে গেছেন। বাট
এই টাইপের না এসে অন্য গ্রহের প্রশ্ন বেশি দিয়েছে তখন প্রশ্ন কঠিন হয়েছে, এরকম হয় অনেক সময়। বাট এই বছর আমার মনে হয় সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। একেবারে যেগুলো পড়েছেন সেগুলো শেষ সময় রিভিশনে রাখেন, লিটারেচারটা একবার নোট করেছেন সেগুলো দেখে ফেলেন, যারা প্যাসেজ পড়েননি তারা প্যাসেজের ক্লাসটা দেখে ফেলেন, যারা গ্রামার একবার পড়েছেন শুধু টপিক দেখেন যে এটা এরকম হয়, এটা এই টাইপের হয়, পিন পয়েন্ট আসুক, কারেকশনে আসুক, এইভাবে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যদি আসে প্রশ্ন সেটা কেউ পারবে না, কারণ কিছু প্রশ্ন দেওয়া হতে পারে যেটা কেউ পারবে না, ফিল ইন দ্য গ্যাপস, অথবা দেখা গেল খুবই কঠিন টাইপের কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে। সো ডোন্ট প্যানিকড হলেই কিন্তু খারাপ হবে। আর সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখেন, যার যার যে যে ধর্ম আছে সেখান থেকেই, এবং এই কয়েকটা দিন খুব কুল থাকেন, নাইস থাকেন এবং খুব ভালো থাকেন। এবং অবশ্যই যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় লিজেন কেয়ার টিমের যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে যে বিষয়ে প্রবলেম আছে সেটা ইনশাল্লাহ সমাধান করে দিবে। আমব্রেলার পরে, নাউনের পরে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সেটা আপনাদেরকে সুন্দরভাবে শিখাইছি ইনশাল্লাহ। আপনাদের সাথে হয়তো দিস ইজ দ্য লাস্ট ক্লাস। আরেকটা ক্লাস আপনাদের পেইড ব্যাচে হবে, সেটা হলো তাদেরকে আমি কিছু প্রশ্ন আমি সলভ করাই দিব। তার মধ্যে তো কিছু প্রশ্ন সলভ করানো হয়েই গেল, 100-এর মতো হয়েই গেছে। আর কিছু প্রশ্ন আমি সলভ করাই দিয়ে আমি ক্লাস থেকে বিদায় নিব। এবং মনে হয় যে এই সেশনের আরেকটা ক্লাস শুধু পেইড ব্যাচে আমার সাথে আপনাদের বাকি আছে। আল্লাহ হাফেজ। আর একটা লাইভ কিন্তু আমি নিব পরীক্ষার আগের রাতে, সেদিন থাকবেন কিভাবে পরীক্ষার হলের প্রস্তুতি গোছাবেন সেই ব্যাপারটা নিয়ে কথা থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শাহরিয়ার সাগর, খন্দকার আল বামুন রেজা, কাব্য ভাইয়া, তারপরে আছে রবিন হোসাইন, মিমাপু, যে কোনো কাউকে জানালে সবাই উত্তর করার চেষ্টা করবে। দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।